তো দেখা যাচ্ছে যে এটা কাউন্সেলিং এর ইম্পর্টেন্সটা কিন্তু আমরা সবাই বুঝি, তাই না? কাউন্সেলিং এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা রোগীকে আমাদের বড় বড় স্যাররা চিকিৎসা দিচ্ছেন, আমরা রোগীকে সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়ার পরও দেখা যায় যে আমাদের অনেক পেশেন্টদের আমাদের উপরে অসন্তুষ্টি, ঠিক যেন খুশি হয় না, কি যেন নাই, কি যেন নাই, হ্যাঁ? সে যেন একটা অপ্রাপ্তি, একটা শূন্যতায় আমরা ভুগি বা আমাদের রোগীরাও ভোগে, হ্যাঁ? সবকিছু, সব চিকিৎসা দেওয়ার পরও কি যেন আমাদের নাই, এই একটা ফিলিংস আমরা সবসময় থেকে থাকে। আপনারা সবাই স্বীকার করবেন যে আহ, বাংলাদেশে এই সেক্টরে একটা বড় দুর্বলতা আছে যে আমাদের স্যাররা আমরা অনেক সময় ট্রিটমেন্ট খুব ভালো দেই কিন্তু কাউন্সিলিংটা গ্যাপ থেকে যায়, যার ফলে দেখা যায় রোগীরা ঠিক হ্যাপি হয় না। তো এই জিনিসটাতে খুব বেশি গুরুত্ব মনে রাখতে হবে যে কাউন্সেলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি শুধু কিছু সুন্দরভাবে কথা বলেই রোগীকে কনভিন্স করেই কিন্তু আপনি তার হৃদয়টা জয় করে ফেলতে পারেন। চলুন আমরা শুরু করি। প্রথমেই একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন আপনি দেখবেন গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে সব সেক্টরেই যখন একটা কোনো কিছু প্ল্যান করা হয় তখন ফার্স্টে সেটা ভিশনটা ঠিক করা হয়। যে একটা জিনিস সাপোজ আমরা যেমন এনসিজিপি করতেছি, আমরা প্রথমে এটার ভিশনটা ঠিক করছি যে আমাদের ভিশন কি, অথবা গভর্নমেন্টের যে কোনো প্রজেক্টেই গভর্নমেন্ট নন গভর্নমেন্ট প্রথমে তারা একটা ভিশন ঠিক করে যে আমরা ঠিক আমাদের ভিশনটা কি হবে, পরবর্তীতে তারা ঠিক করে যে আমাদের মিশনটা ঠিক কি হবে, তারপরে তারা চিন্তা করে যে আমাদের অবজেক্টিভটা কি হবে, শেষে তারা চিন্তা করে আমরা কোন স্ট্র্যাটেজিতে কাজ করব, এবং ফাইনালি কিন্তু তারা অ্যাকশন করে বা কাজে নামে। যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা কাজে নামার আগে, যে কোনো কাজে নামার আগে আমরা কাজ করতেছি একটা, কিন্তু তার আগে চিন্তা করলাম কয়টা জিনিস বলেন তো? 4টা জিনিস চিন্তা করতে হয়েছে। 1 2 3 4, ঠিক আছে? তার মানে হচ্ছে ওই যে বলে না ভাবিয়া করিও কাজ, উড়িয়া ভাবিও না। ঠিক আছে? তার মানে হচ্ছে চিন্তার গুরুত্বটা কিন্তু খুব বেশি। আমরা যেকোনো কাজই করি সেটার আগে সেটা নিয়ে চিন্তা করাটা খুব জরুরি। আমরা যে রোগীদেরকে সেবা দিচ্ছি কিন্তু আমাদেরকে এর পাশাপাশি অনেক বেশি চিন্তা করতে হবে। পেশেন্টের সাইকোলজিটা কি, পেশেন্ট আসলে কি বলতে যাচ্ছে, সে আসলে কি চাচ্ছে। হ্যাঁ, একেকটা মানুষ একেক রকম। হ্যাঁ? তার চিন্তাভাবনা একেক রকম, তার চাহিদা একেক রকম, তার ইচ্ছাটা একেক রকম, তার টলারেবিলিটি একেক রকম। এই জিনিসটা আমরা যেন কখনোই ভুলে না যাই। এজন্য আমাদেরকে বেশি, বেশি চিন্তা করতে হবে। তো আজকেও আমরা এই কাউন্সেলিং নিয়ে একটু চিন্তার জগতে ঢুকবো যে কোন, কোন জায়গাটাতে আমাদের আসলে একটু গ্যাপ আছে। তো ফার্স্ট একটু ডেফিনিশন দেখে নেই। আমরা একটু গতানুগতিকভাবে যে হোয়াট ইস কাউন্সেলিং? ইটস a relationship in which a professional, a trained individual, একটু ইয়েটা নিয়ে নিচ্ছি, স্পটলাইট নিয়ে নিচ্ছি। A relationship in which a professional or trained individual attempts to help other, হ্যাঁ, অন্যদেরকে আমরা একটা হেল্প করতে চাই একটা রিলেশনশিপের মাধ্যমে। একজন প্রফেশনাল হেল্প করবে কিন্তু খেয়াল রাখেন। ইন রিজলভিং পার্সোনাল অর সাইকোলজিক্যাল প্রবলেম। পার্সোনাল সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য সমাধানের জন্য এমন একটা রিলেশনশিপ যেখানে একজন প্রফেশনাল অন্যদেরকে হেল্প করে। আচ্ছা, তো এটা আমাদের জন্য কাউন্সেলিংটা একই জিনিস, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যে কাউন্সেলিং করব পেশেন্টকে, বা আমি যে একটা পেশেন্ট আমার চেম্বারে আসলো তাকে যে চিকিৎসা দিব, আমার মেইন টার্গেটটা কি বলেন তো? মেইন টার্গেট হচ্ছে উইন দ্য হার্ট। সে আমার প্রেমিকা না, কিন্তু তারপরও আমার টার্গেট হচ্ছে আমি তার মন জয় করতে চাই। হ্যাঁ? এখন এই মন জয় করতে যেয়ে আপনি কি এভাবে ফুল দিতে পারবেন? হ্যাঁ? যে একদম হাঁটু গেড়ে বসে রোগীকে বললেন যে, "আমি আপনাকে খুব পছন্দ করি।" হ্যাঁ? রোগী তাতে খুশি হয়ে গেল। নাকি তাকে নিয়ে এই যে সমুদ্র তীরে বিকাল বেলায় বসে খুব সুন্দর গল্প করলেন, অথবা সুন্দর ফুলের তোড়া উপহার দিলেন। এভাবে কি মন জয় করা যাবে? দেখা যাবে লাইসেন্স বাতিল হয়ে যাবে। মেডিকেল এথিক্স এর বিপরীত কাজ। তাহলে এইভাবে তো রোগীকে খুশি করা যাবে না। তাহলে কিভাবে খুশি করব? ঠিক আছে? বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম। এত সুন্দর, সুন্দর কবিতাও বলা যাবে না। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার রোগী আমার উপরে খুশি হয়েছে? আপনি কিভাবে আপনার রিলেশনশিপটা টেস্ট করবেন? How to test your relationship without moving in together? It's a very big challenge. রোগী আপনাকে মাত্র ১০ মিনিট সময় দিবে। খেয়াল করে দেখেন, চিন্তা করেন, হ্যাঁ? ওই যে বললাম চিন্তা। যে রোগী আপনার কাছে একটা রোগী আসলে সে আপনাকে মাত্র ১০ মিনিট সময় দিবে, এবং ১০ মিনিটেই সে সিদ্ধান্ত নিবে সে কি আপনার সাথে সারা জীবন প্রেম করবে? নাকি ভালোবাসার পর্ব এখানেই শেষ। ঠিক আছে? দেখা হইলো, সাক্ষাৎ হইলো, বাই, বাই, টাটা। নাকি সে আপনার সাথে আজীবন প্রেম ভালোবাসা চালায়া যাবে। সে কি পরেও আসবে কিনা, হ্যাঁ? এটা কিন্তু সে এখানেই ঠিক করবে। আমরা এমন অনেক পাই যে একজন বিশেষজ্ঞকে দেখানোর পরেও, রিনাউন্ড বিশেষজ্ঞকে দেখানোর পরেও উনি
ওখান থেকে বের হয়ে আরেকজন বিশেষজ্ঞ চেম্বারে একই দিনে গেছে, এরকম অনেক ঘটনা আমরা জানি। অ্যাক্রিমালজিস্টকে রিনাউন্ড রিউমাটোলজিস্টকে দেখানোর পরে সেই দিনে উনি আরেকজন জুনিয়র আরেকজন রিউমাটোলজিস্ট চেম্বারে গেছেন। উনি জিজ্ঞেস করছেন, আপনি তো আজকে একজনকে দেখায় আসলেন, আমার কাছে আসছেন কেন? ওনাকে দেখে ওনার কথাবার্তায় আমি স্যাটিসফাই হতে পারিনি। হ্যাঁ, সেই জন্য সে আবার আরেকজনের কাছে আসছে। দেখেন বের হয়েই কিন্তু আরেকজনের কাছে দৌড় দিচ্ছে। তাহলে খুব ইম্পর্টেন্ট যে আপনি মাত্র 10 মিনিট সময় পাচ্ছেন ট্রেন করার জন্য, এবং এই সময় কিন্তু তারা হার্টটাকে জয় করে নিতে হবে। ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ, রাইট? খুব ডিফিকাল্ট একটা কাজ, ঠিক আছে? তো এটা সলিউশনটা কি? কিভাবে আমরা সলিউশন করতে পারি? এটা একদিনে কিন্তু সলিউশন সম্ভব না। আপনাকে এই সলিউশনটা শিখতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। ডে বাই ডে প্র্যাকটিসের মধ্য দিয়ে শিখলে একসময় যেয়ে আমরা এটা সলভ পাবো। তো আচ্ছা, আপনারা বলেন তো, আমরা যে ভালো কাউন্সেলিং করতে পারি না, হ্যাঁ? এটা তো স্বীকার করতে হবে যে আসলে আমরা কাউন্সেলিং করতে পারি না অথবা করি না, যেটাই হোক। যেমন ধরেন আমাদের প্রফেসর যারা আছেন তারা তো অনেক কিছু জানেন, এক্সপেরিয়েন্স আছে, কিন্তু তাদের সময় নাই, এই জন্য তারা কাউন্সেলিং করেন না, ঠিক আছে? আবার আমরা যারা আছে, আমাদের দেখা যায় জুনিয়র যারা নতুন নতুন চেম্বার করছে, তাদের অনেক সময়, মাঝে মধ্যে বসে থাকতে হয়, রোগী নাই। আস্তে আস্তে প্রথম যখন হয় তখন তো রোগী কম থাকে। তাদের সময় আছে, কিন্তু আবার আমরা অনেক কিছু জানি না। তাহলে কিভাবে একটা ভালো কাউন্সেলিং করা যায়? আপনার কাছে কি মনে হয়, একটু আপনাদের কাছ থেকে শেয়ার করি যে আমরা যে ভালো কাউন্সেলিং এ যে আমাদের যে দুর্বলতা, এটার জন্য কি কি কারণ আছে বলেন তো? যারা প্রথমে কথা বলার সুযোগ পান নাই তাদেরকে এখানে আগে সুযোগ দেওয়া হবে সাম্যতার ভিত্তিতে। হ্যাঁ, যেমন ডক্টর ইফফাত জেসমিন খান, আপনি বলেন, শুনতে পাচ্ছেন? ডক্টর ইফফাত জেসমিন খান অথবা ডক্টর আরজুমানা নুরি। ডক্টর আরজুমানা নুরি, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ। আমরা আজকে ক্লাসটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলের উপর, তাই না? তাহলে এই ক্লাসের মধ্যেও কিন্তু কমিউনিকেশনটাকে ডেভেলপ করে ফেলতে হবে। হুম, যে আমরা অনেক সময় মনে করি যে, দেখবেন যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে দেখবেন যে আপনারা সবাই মিলে যখন আড্ডা দেন, কেন জানি আড্ডাটা জমতেছে না, কেউ একজন নাই, একজন দুইজন এমন থাকে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে, যে ওরা যখন আসে তখন আড্ডাটা অনেক বেশি জমে যায়, যে অনেক সুন্দর করে কথা বলে, অনেক গল্প করে, এই সেই, বিভিন্ন জনকে হাসাইতে পারে। তো আমি যদি এই কাজটা না পারি, তখন আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে, ধুর, আমি ওর মতো জোকার না, ও এক্সট্রোভার্ট, আমি এগুলোর মধ্যে নাই, আমি আসলে ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ও একটু অ্যাটেনশন সিকার। হ্যাঁ, আবার মনে মনে এটাও ভাবিস, আমি যদি পারতাম, অথবা আমি মনে মনে কিন্তু আবার এটাও চাই যে না, সবাই আমাকে গুরুত্ব দেখ, হ্যাঁ, সবাই আমার দিকে বেশি অ্যাটেনশন দেখ। হ্যাঁ, আবার যে হচ্ছে এই কাজগুলো করে, যার দিকে সবাই অ্যাটেনশন দেয়, তাকেও আবার আমরা বলি এই তো অ্যাটেনশন সিকার, এই তো একটু বেশি এক্সট্রোভার্ট, আমি এরকম না। হুম, এরকম কিন্তু আমরা কি আমাদের মধ্যে একটা মানে জুয়েল একটা দ্বৈত সত্তা কিন্তু মাঝে মধ্যে বসবাস করে। তাহলে আপনারা আমাদেরকে বলেন, আজকে থেকে আমরা কমিউনিকেশনটা ভালো করে শিখবো, কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবো। লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যাঁ? আমার সাথে লজ্জা পেলে কেমন হবে? রোগী যখন আপনার সামনে বসে থাকবে তখন তো লজ্জার কোনো সুযোগ পাওয়া যাবে না, তাই না? তাহলে আজকে থেকে আমরা ভালো করে শেখার চেষ্টা করি। এখন থেকে স্টার্ট, পরে শুরু করব তা না। তাহলে আমাকে একটু শেয়ার করেন তো, কি কি কারণে আমরা ভালো কাউন্সেলিং করতে পারি না? কে শেয়ার করবেন বলেন? এখন সবার জন্য ওপেন, বলেন। এই যে ডক্টর আ বলেন, আপনারা বলেন। আপনারা বললে আমরাও বেশি, বেশি বলব। তাহলে ক্লাসটা আরো সুন্দর হবে। কি, কি ভাইয়া কারণ আমি মনে বলি। হয়? জি, ভাইয়া বলুন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ভাইয়া হচ্ছে আমাদের এমবিবিএস লেভেলে হচ্ছে সাইকিয়াট্রি আসলে অত ভালোভাবে পড়ানো হয় না, মানে অত গুরুত্ব সহকারে পড়ানো হয় না। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মেডিকেলের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টও অত বেশি স্ট্রং না বা সমৃদ্ধশালী না। তারপর অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে ওরাও আসলে এই পার্টটার প্রতি আমাদের অত বেশি গুরুত্ব দেন না, আমরাও অত আহ, গুরুত্ব দিই না আর কি। আমার মনে হয় এই কয়েকটা কারণের জন্য সমস্যাটা আর কি, মানে আমাদের এটা শুরু দিকেই দুর্বলতা এমবিবিএস লেভেলে। রাইট। এটা একটা ইম্পর্টেন্ট ভালো যে আমরা এমবিবিএস লেভেলে কমিউনিকেশনটা ভালো করে শিখি না, তাই না? কমিউনিকেশন জি। এবং কাউন্সেলিং জিনিসটা কিন্তু আমরা ভালো করে শিখি না।
আসলে শিখি না বলতে কি শিখি না, শেখানো হয় না সেটাও ঠিক। তবে এটা একটা বড় ধরনের আর্ট। হ্যাঁ? এটা একটা বড় ধরনের আর্ট। এটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ? যার ফলে আ এটার উপরে কিন্তু অনেক পেশেন্ট ডিপেন্ড করে। যার ফলে এটা সবাই শেখাতে আগ্রহীও না। আচ্ছা যাই হোক, এটা একটা পয়েন্ট হইতে পারে। আর কি, কি পয়েন্ট হইতে পারে? ডক্টর আবু সাদাত একটা বলছেন। আর কি, কি পয়েন্ট হইতে পারে? আচ্ছা, আমার কাছে মনে হয় ভাইয়া যে আমাদের আসলে একটু সদিচ্ছার অভাব ভাইয়া। আমার কাছে মনে হয় যে নলেজ আছে, আমার যতটুকু নলেজ আছে সে অনুযায়ী আমি কাউন্সেলিং করতে পারি। রাইট, বা কাউন্সেলিং করতে গেলে মনে হবে যে আমার এই জায়গায় ল্যাকিং আছে, সেগুলো ইমপ্রুভ করা সহজ হবে। রাইট। আমার কাছে মনে হয় যে একটু মানে সদিচ্ছার অভাব। সদিচ্ছা আমরা কথা বলতে চাই না, না? আমরা কথা বলতে চাই না বা সদিচ্ছার একটু অভাব আছে বলতেছে। মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের অনেক ক্ষেত্রে হ্যাঁ, আরেকটা কথা যে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু পেশেন্ট আসে যেগুলোকে হয়তো বা আমাদের মন থেকে পছন্দ হয় না, বেশি কথা বললে বা রং ইনফরমেশন দেয়। হ্যাঁ, তাদের প্রতি মন মেজাজ একটু খারাপ হয়ে যায়। তো এই বিষয়টাও আছে আমার কাছে মনে হয়। বেশি কথা বললে আমরা অনেক সময় বিরক্ত হই, তাই না? আমাদের ধৈর্য কম। জি অনেক জি ক্ষেত্রে হচ্ছে আমরা ধৈর্য ধরে রাখতে পারি না অনেক সময়। ঠিক আছে। এটা একটা উনি পয়েন্ট বলছেন। এরপরে আর কেউ বলেন? আমরা অনেক আচ্ছা সময় জি, ডক্টর রোকসানা জি বলুন। মানে শুরুতেই দেখা যায় যে গ্রিটিংসটা ভালো হয় না, আমরা হাসি মুখে কথা বলতে পারি না। মানে আমরা হচ্ছে দেখা যায় যে পেশেন্ট আসে, তারপরে আসলে বসেন বা না হাসি মুখে একটা সালাম দেবো বা একটা মানে হুম, আমাদের যে ডক্টরদের একটা ফেসটাই অন্যরকম থাকবে, যে দেখেই মানে পেশেন্টের ভালো লাগবে যে ডক্টর মানে গ্রিটিংসটা ভালো হবে, সালাম দিব, হাসি মুখে বলবো কথা, সেটাই হয় না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে গেলে ডক্টররা দেখা যায় যে তারা মানে সার করে হাসি মুখে কথা বলে, মানে তাদের অ্যাপ্রোচটাই অন্যরকম হয় প্রথমে, যেটা আমরা করতে পারি না। পেশেন্ট আসলে আমরা ওই অ্যাপ্রোচটা দেখাতে পারি না প্রথম শুরুতেই, যেটা রাইট, আমাদের করা রাইট। সেভাবে হয় না। খুব একটা ভালো কথা বলছেন যে টোটাল অ্যাপ্রোচ এবং মেইনলি গ্রিটিংস এর উপরে উনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, অনেক হসপিটাল বা অনেক বাইরে অনেক কান্ট্রি আছে যেখানে আরেকটা হচ্ছে সিম্পেথাইজ, মানে মানে সিম্পেথাইজ উনি যে আসছেন যে যে সমস্যাটা নিয়ে, সেটা শুধু আমরা চিকিৎসা দিয়ে চলে গেলাম, কিন্তু ওইটার সাথে সংযুক্ত যেই সিম্পেথাইজটা হওয়া, উনি আসলো, আমি দেখে দিলাম, ভিজিটটা দিয়ে নিলাম, ছেড়ে দিলাম, কিন্তু সাথে যে একটু তার যে হ্যাঁ ব্যথা বেদনা এটাও নিজে যে একটু ফিল করলাম, এই অভিনয়টা আমরা আসলে করতে পারি না। রাইট মানে উনি যেটা বলতে চাচ্ছেন ডক্টর ফেরদৌস যে আমরা সিম্প্যাথি হয়তো অনেক সময় দেখাই কিন্তু আমরা এমপ্যাথিটা আসলে দেখাইতে পারি না, তাই না? Empathy। এমপ্যাথি মানে হচ্ছে যে ওই অবস্থায় যদি আমি থাকতাম বা আমার ঘনিষ্ঠ আত্মীয় থাকতো তাহলে আমি আসলে কি এক্সপেক্ট করতাম। মানে নিজেকে ওই অবস্থায় চিন্তা করে তার সাথে সেই ব্যবহারটা করা, এই জিনিসটা আমরা আসলে করতে পারি না। ডক্টর রোকসানা খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন যে আমরা তো তাকাই থাকি আসেন, মানে বসেন, মানে ওনারা হ্যাঁ এমন বসেন। ভাবে অ্যাপ্রোচটা করে মনে হয় যেন মানে পেশেন্ট আসে নাই, মানে তার কেউ রিলেটিভস বা পরিচিত কেউ আসছে, বা মানে এরকম অ্যাপ্রোচ করে যে অনেক দিনের চেনা, মানে কোনো একটা পেশেন্ট আসলে মনে হয় যেন অনেক দিনের চেনা কেউ আসছে, এরকম একটা অ্যাপ্রোচ, হাসি মুখে ওভাবে কথা বলা। কথা কিন্তু বলেন আমাদের আসলে ওটা হয় না আসলে। এটা হয় না, হ্যাঁ। আমাদের তো অনেক সময় দেখা যায় স্যাররা খুবই ব্যস্ত, হ্যাঁ আসেন আসেন তাড়াতাড়ি আসেন, ঢোকে নাই, বসেন বসেন, কি সমস্যা বলেন, দাঁড়ায় থেকেই বলেন। মানে বলতে বলতে বসতে পারলে আরো ভালো, সময় যত কমানো যায় আর কি, বাঁচানো যায়। অনেক সময় তো এটা খুব ভালো কথা বলছেন। ওকে, আচ্ছা আর তবে আর একটা পয়েন্ট মনে হলো ভাই, হ্যাঁ বলেন। শফিকুল বলছিলাম, হ্যাঁ শফিকুল বলেন। আর একটা জিনিস মনে হয়েছে আমার কাছে যে আমরা যারা মেডিকেলে পড়াশোনা করছি, তো তারা সাধারণত ভালো স্টুডেন্টই ছিল, তো সেই কারণে সারা জীবন অন্যের প্রশংসায় পেয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে তার ভিতরে একটা আত্ম অহংকারের তৈরি হয়, আমার কাছে যেটা মনে হয়েছে। ডক্টর সোসাইটির ভিতরে এটা একটা আছে যে সারা জীবন যেহেতু সে প্রশংসা পেয়ে আসছে, অন্যের প্রশংসাটা করা একটু কষ্ট মনে হয়, করতে চায় না, না? করতে ঠিক আছে। চায় না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এটা খুব সুন্দর বলছেন। তারপরে আরেকটা এরপর ভাই মনে হচ্ছে যে আমাদের যখন রাউন্ড চলে ওয়ার্ড গুলোতে, তো তখন বড় বড় স্যাররা ওনারা পেশেন্ট পার্টি অথবা পেশেন্টের কথা শুনতে চান না আর কি, একটু দেখে বা গায়েও হাত দেন না, দিয়েই দেখে একটু চলে যান আর কি, মিড লেভেলটা যা বলে ওনারা তাই শুনে চলে যান। তো এই যে আমরা ওনাদের যেটা দেখছি, আমরাও ওভাবেই তখন চলতে চাই, যে স্যাররা যেহেতু কাউন্সিলিং করে না, আমাদের মধ্যেও ওই একটা বৈশিষ্ট্য তৈরি হয় আর কি, মানে পরিবেশগত আমার কাছে মনে হয়। আচ্ছা মানে হচ্ছে গায়ে হাত না দেওয়া, তাদের সমস্যাটা ডিটেলস না শোনা, এটা একটা বলতে চাচ্ছেন আপনি। ওকে, থ্যাংক ইউ।
সজীব কিছু মানে বলবো নাকি? হ্যাঁ বলো। ভাইয়া এখানে আমি একটু অ্যাড করি। আমি হ্যাঁ, বলো। রিসেন্টলি আমার এই কাজিনের শোল্ডার ডিসলোকেশন হয়েছিল। তো ওকে নিয়ে আমি ল্যাবেডের একজন মানে আর্থোস্কোপিক সার্জনের কাছে যাই, আমি নামটা বলতে যাচ্ছি না। তো ওনার ভিজিট হচ্ছে 1500 টাকা ভাইয়া। তো আমরা গেলাম, অনেকক্ষণ ওয়েট করার পরে মানে স্যারের চেম্বারে ঢুকলাম। মানে করোনার জন্য তো আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং তো মানতেই হবে, কিন্তু তারপরে তো উনি হচ্ছে পিপিআই পড়া ছিলেন। কিন্তু মানে উনি জাস্ট অনেকটাই দূরে আমাদের থেকে। তো দূরে বসে উনি জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করলেন, আর এমআরআই রিপোর্ট দেখে বললেন যে অপারেশন লাগবে। অপারেশন ফি কত এটা উনি বলতে চাইলেন না, বললো বাইরে অ্যাসিস্ট্যান্ট ওরা বলে দিবে। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে স্যারের জন্য ওয়েট করতেছি, মানে স্যার তো একটু ইচ্ছা করলে যে ওকে একটু ধরে দেখতে পারতো, তাই না? যে হাতটা কি হয়েছে বা মুভমেন্টটা, হ্যাঁ, একটু এক্সামিনেশন করতে পারতো। এতে কি হয় যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে, যে আপনি আমাকে দেখলেনই না অথচ আমি কিন্তু ভিজিটটা ঠিকই দিলাম। এবং 1500 টাকায় তো ভালো একটা ভিজিট। এখন ভিজিট তো আমরা নেবই, যেহেতু আমাদের প্রফেশনই এটা, কিন্তু ওই একটু যদি রোগীকে একটু দেখা হয়, একটু হাতটা ধরে বা একটু এক্সামিনেশন করলে এটা তো একটা স্যাটিসফ্যাকশন আর কি। তো ওইটার জন্য বলতে চাই যে এই বাইরে, এই যে আমাদের দেশ থেকে রোগীরা যে বাইরে চলে যায়, এটার অন্যতম কারণ হচ্ছে সময় দেয়া। আমাদের দেশের ডক্টররা ম্যাক্সিমাম মানে সময় দিতে চায় না। আমরা হচ্ছে যে কত পেশেন্ট দেখা যাবে অল্প সময়ের মধ্যে, এই টেন্ডেন্সিটা কাজ করে আমাদের। আর বাইরের কান্ট্রিতে আমি যে বেঙ্গালুরু গেলাম, তো ওইখানে এক একটা রোগী প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে ডাক্তার দেখে, এবং তাদের কথা শুনে অত্যন্ত মনোযোগের সাথে, যে ওই সিচুয়েশনে আমি থাকলে আমি কিরকম ভাবে অ্যাপ্রোচ হইতো আমার। তো ওই ওই যে সময়টা, এটা আসলে আমাদের দেয়া উচিত, এবং রোগীর কথা শোনা উচিত। রোগীর সাথে একটা মানে আই কন্টাক্ট, এটা সব থেকে জরুরি, যে আমি তার কথা শুনতেছি, আমার প্রপার একটা আই কন্টাক্ট থাকবে, এবং এই রোগীটাকে পর্যাপ্ত আমার সময় দিতে হবে। তাইলে আমি মনে হয় যে রোগী আমার আমার কাছে আসবে, বা আমাদের মানে এই যে একটা দুর্নাম আছে যে আমরা এটা আসলে কাটায় উঠতে আমরা সক্ষম হব মনে করি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর শরীফ খুব সুন্দর দুটো পয়েন্ট বলছেন। একটা হচ্ছে আমরা সময় কম দিই, একটা হচ্ছে আমাদের আই কন্টাক্ট কিন্তু অনেক সময় থাকে না। হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় লিখতে থাকি, বলতে থাকি হ্যাঁ কি সমস্যা বলেন। কি সমস্যা বলেন আপনি এভাবে বলতে। ওকে, অনেকগুলো সমস্যা আমরা পেয়ে গেছি। আর কেউ কোনো কিছু যোগ করবেন? আর কেউ কোনো কিছু যোগ করতে চান? আচ্ছা ঠিক আছে, আমরা বেশ অনেকগুলো সমস্যা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এগুলো সবগুলো ঠিক আছে, সবগুলোর সাথে আমি এগ্রি। আরেকটা জিনিস হচ্ছে যে ভালো কাউন্সেলিং এর জন্য কিন্তু আপনাকে ভালো জানতে হবে, এটাও একটা বিষয়। কাউন্সেলিং করতে গেলে বেশ ভালো কিছু জানতে হয়। তো জানাটা ডে বাই ডে হবে, এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, একটু 1 মিনিট। ওকে, সরি। তো এটা একটা জিনিস যে আমাদের নলেজের অনেক ঘাটতি আছে, বা যে পয়েন্টগুলো আমাদের সামনে আসলো, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এগুলো রিপিট করবো না, এই সমস্ত পয়েন্টই আমাদের সামনে আছে। তো এগুলোকে আমরা কিভাবে ওভারল্যাপ করতে পারি, সেটার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেকনিক। সেটার জন্য কিছু টেকনিক আছে। মানে এই টেকনিক গুলো যদি আমরা ফলো করি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা এই প্রবলেম গুলোকে ওভারকাম করতে পারবো। হ্যাঁ, যেমন ধরেন ক্রিকেট তো সবাই খেলে, কিন্তু সবাই কিন্তু সচিন টেন্ডুলকার হইতে পারতেছে না, বা সবাই হচ্ছে বিরাট কোহলি হইতে পারতেছে না। কিসের জন্য? কারণ তাদের কিছু ইউনিক টেকনিক থাকে, যেটা অন্যদের নাই। ঠিক আছে, মেসি, রোনালদো, তাদের আসলে কিছু ইউনিক টেকনিক থাকে। তো একই রকম ভাবে আমরাও যদি কিছু টেকনিক ফলো করতে পারি, তাহলে দেখা যাবে যে আপনি অনেক কম জেনেও কিন্তু অনেক দিক কভার করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এই টেকনিক গুলো নিয়ে একটু আলোচনা করব, এবং টেকনিকটার ইম্পর্টেন্স কি সেটার জন্য বোঝানোর জন্য আরো একটা স্লাইড আমি আপনাদের দেখাই। দেখেন, সাকসেসফুল লাভার্স, আপনি দেখবেন যে যে কে জানি বললো, শফিকুল বললো যে ডক্টররা সাধারণত একটু ভালো স্টুডেন্ট ছিল। তো দেখা যেত যে আমরা ফার্স্ট বয় যারা, তাদের কোনো প্রেম টেম নাই, কিন্তু যে ক্লাসের লাস্ট বয়, চেহারা শুরুতে একদম ভালো না, হ্যাঁ, গুন্ডা গুন্ডা ভাব, সে কিন্তু ধুমায় 2-3টা একদম সবচেয়ে সুন্দর মানে সুন্দরী সুন্দরীদের সাথে খুব সুন্দর প্রেম করে বেড়াচ্ছে, তাই না? এরকম কিন্তু প্রায় সময় মাঝে মধ্যে দেখা যায়। তো তখন আবার আমরা একটু কেমন কেমন লাগে, অনেকেরই কেমন কেমন লাগে। হ্যাঁ, যে আচ্ছা আমি এত ফার্স্ট বয়, সেকেন্ড বয়, আমাদের কিছু হইতেছে না, আর ও দেখো। এরকম আসলে
আবার অনেকে দেখবেন যে অনেকে টাকা পয়সাও বেশি নেয়, বড় লোকও না, দেখতে শুনতে ভালো না, কিন্তু খুব সুন্দর সে অ্যাফেয়ার করে বেড়াচ্ছে। হ্যাঁ, তো আসলে কি সে হচ্ছে তার কিছু টেকনিক আছে, সে জানে যে কিভাবে পটাইতে হয়। হ্যাঁ, তার কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো কিন্তু আসলে অন্যদের নাই। আপনি যতই ভালো হন, আপনার তো টেকনিক নাই, আপনি পারবেন না। আপনি দেখতে অনেক সুন্দর, টাকা পয়সা আছে, স্টুডেন্টও খুব ভালো, তারপরেও কিন্তু ও টেকনিক না থাকলে পারা যায় না। তাই? তো এখানে আমরা এটা বুঝতে পারি যে এখানে এইটা যে এই উদাহরণটা যদি আমরা মাথায় রাখি তাহলে চিন্তা করতে পারবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা টেকনিকের একটা বড় ভূমিকা আছে। ঠিক আছে? তাহলে চলেন যে আমি রোগীকে সন্তুষ্ট করার জন্য এবং চেম্বারে রোগী বাড়ানোর জন্য, হ্যাঁ, রোগীদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য সেই টেকনিক গুলা কি কি হইতে পারে, মানে এক্সিলেন্ট কাউন্সেলিং এর উপায়গুলা কি কি হইতে পারে। ওকে, আচ্ছা। যার ফলে এটাকে আমি একটা স্কিল নাম দিয়েছি, এটা একটা বড় ধরনের স্কিল, এটা কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং স্কিল। শুধু কাউন্সেলিং বললে এটা ভুল হবে, প্রথমে আমি এটাকে কাউন্সেলিং দিয়ে শুরু করছি, কিন্তু এটাকে আমি বলি এটা একটা বড় ধরনের স্কিল। দ্য ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি দেখেন যে আপনাকে চিন্তা করতে হবে যে রোগীটা আপনার কাছে আসলো, সে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গেস্ট ফর ইউ, সে আপনার কাছে সবচেয়ে ভিভিআইপি পার্সন। ঠিক আছে, এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো। এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। মনে করেন আপনাকে দুইটা ফ্রেন্ড দাওয়াত দিছে, এখন একজন ফ্রেন্ডের বাসায় গেলেন, সে তার বিশাল প্রাসাদ, আপনি বাসায় ঢুকলেন, ঢোকার সময় একজন দারোয়ান গেট খুলে দিল, একজন কাজের মহিলা দরজা খুলে দিল, আপনি ভিতরে ঢুকলেন, আপনাকে খুব সুন্দর সোফায় বসাইলো, বসানোর পরে আপনাকে কিছুক্ষণ পর খেতে ডাকলো, টেবিলে নিয়ে গেল, বললো যে স্যার, আপনার ফ্রেন্ড যার কাছে আসছিলেন উনি তো একটু ব্যস্ত, সে তো আসতে পারতেছে না, আপনার ফ্রেন্ড আপনাকে ফোন দিয়ে বলে দিল, দোস্ত আমি তো একটু কাজে আটকায় পড়ছি, তুই খা। হ্যাঁ, দেখলেন যে টেবিলে ৮-১০ রকমের খাবার রান্না করা, বিভিন্ন রকমের খাবার, আপনি খাইলেন দাইলেন, তারপর আবার বিদায় নিয়ে চলে আসলেন। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনি একটা ফ্রেন্ডের বাসায় বেড়াইতে গেলেন, তাদের একটা সিম্পল একটা কোন রকম ছাপড়া ছুপড়া দিয়ে থাকে, হ্যাঁ, তার বাসায় বেড়াইতে গেলে সে খুব সুন্দর করে দরজা খুলেই আপনাকে এইভাবে জড়ায় ধরলো, আরে বলতে এতদিন পর আসছিস, আয় আমার বাসায় আসছিস, ধরো আপনি হচ্ছে তাকে জড়ায় ধরলো, হ্যাঁ, আপনাকে নিয়ে যেয়ে বসাইলো, আপনার সাথে গল্প করলো, সে আপনারা খাইতে দিল, দেখলেন যে টেবিলে মাত্র ২-৩টা পদ, হ্যাঁ, কিন্তু আপনাকে খুব আদর যত্ন করে আপনাকে তুলে দিচ্ছে, হ্যাঁ, কি লাগবে কি লাগবে দৌড়াদৌড়ি করতেছে, পানি খাওয়াচ্ছে, দৌড়ে দৌড়ে পানি নিয়ে আসতেছে, হ্যাঁ, গামছা আগায় দিচ্ছে, দৌড়ে দৌড়ে টাওয়েল দিচ্ছে, আবার যাওয়ার সময় আপনাকে খুব সুন্দর করে রাস্তা পর্যন্ত আগায় দিয়ে আসলো। আপনার কোনটা ভালো লাগবে বলেন তো? যে বড়লোক বন্ধুর বাসায় যে আপনি ১০ রকম খাবার খাইলেন সেটা আপনার বেশি ভালো লাগবে, নাকি হচ্ছে এই সেকেন্ড বন্ধুর বাসায় যেয়ে বেশি ভালো লাগবে বলেন তো? কোনটা বেশি ভালো লাগবে আপনার? কেউ একজন বলেন। সেকেন্ড বন্ধুটা। ডক্টর ফাতিমা, থ্যাংক ইউ। সেকেন্ড বন্ধুরটা কিন্তু আমার বেশি ভালো লাগবে। হ্যাঁ, তাহলে দেখেন ওই যে কিছুক্ষণ আগে ডক্টর সজীব কিন্তু শেয়ার করলো যে অনেক ভিজিট দিয়ে একজনের কাছে দেখতে গিয়েছিলেন, উনি নিজেও রিনাউন্ড, ভিজিট অনেক বেশি, তারপরেও কিন্তু স্যাটিসফাই হতে পারে নাই। ঠিক আছে, তাহলে এই যে এত বড় একজনের কাছে যেও একটা রোগী যেই খুশিটা হইতে পারতেছে না, আপনার ছোট্ট চেম্বারে আসলেও কিন্তু আপনি সেই রোগীটাকে অনেক বেশি খুশি করতে পারেন যদি একটা ওয়ার্ম গ্রিটিংস আমরা দিতে পারি। ঠিক আছে, যেটা আমাদের পয়েন্টে আলোচনায় চলে আসলো। এবং সবসময় মাথায় রাখতে হবে গ্রিটিংসটা খুব সুন্দর হইতে হবে, ওয়ার্ম হইতে হবে। এবং সেই আমার জন্য আপনার হয়তো পরিবারে অনেক দুঃখ থাকতে পারে, কিন্তু আপনি যখন চেম্বারে বসবেন তখন আপনার রোগী হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গেস্ট, সবচেয়ে ভিভিআইপি পারসন। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে প্রায়োরিটি টু হাজবেন্ড অর ওয়াইফ অর অ্যাটেন্ডেন্স। এই জিনিসটা আমরা ভুলে যাই। আমি আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে ওখানে একটা জিনিস আমি শেয়ার করি। আমার এক কলিগ চেম্বার করতেছিলেন, আমি তার সাথে ছিলাম, আমার সিনিয়র কলিগ, নতুন গেছে, আমি তখন শুরু করি, আমি বাইরে বসে আছি, ফার্মেসির যে ইয়াটা আছে না, আমি দেখতে গেছি যে আসলে এখানে কি হয়, কিভাবে চেঞ্জ করে, যেহেতু আমি শুরু করতে যাচ্ছি। ওনারা মোটামুটি রোগী টোগী আছে, উনি ভিতরে রোগী দেখতেছে, মাঝে মাঝে ভিতরেও থাকি, আমি বাইরে একটা বেঞ্চে বসে আছি। তো একজন বের হইলেন, একজন মহিলা এবং তার হাজবেন্ড দেখায় বের হইলেন। আমি দেখলাম যে ভাইয়া বেশ ভালোই দেখছে, ৯-৮ মিনিট দেখছে এরকম। ৮-১০ মিনিট পর ওনারা বের হইলেন। বের হওয়ার পরে একটু দূরে যেই জাস্ট ওষুধের দোকানটার সামনে দাঁড়াই হাজবেন্ডটা বলতেছে, এই ডাক্তার ভালো না, এই ডাক্তার কাছে আর আসবো না। হুম, তো আসলে ঘটনাটা কি? হ্যাঁ, মহিলা বলতেছে যে কই, উনি তো আমারে বুঝাই বললো সবকিছু। তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ঠিক আছে, আপনার প্রেসক্রিপশন দেখি কি সমস্যার জন্য আসছিলেন। আমি যে ডক্টর এটা বলতেছি না,
একদম নতুন, তখন আমাকে সবাই চেনেও না, উপজেলা হেলথ কমপ্লেক্সে আছে। তো তার সমস্যার কথা আমাকে বলল। তো মহিলা যিনি উনি ছিলেন হচ্ছে একজন একটা সরকারি কলেজের প্রভাষক হিসেবে ছিলেন, মোটামুটি এডুকেটেড। আর হাজবেন্ড যিনি ছিলেন, আমার কাছে যতটুকু মনে হয়েছে উনি ওইভাবে পড়ালেখাটা ওইভাবে জানেন না, বিজনেস করেন, কোনো ব্যবসা করেন টুকটাক। তো রোগীর যে হাজবেন্ড তার কথা হচ্ছে উনি তো আমাকে কিছুই বুঝাই বললো না, আমাকে তো তোমার সম্পর্কে কিছু বুঝাইলো না, আমাকে কিছু জিজ্ঞাসাও করলো না, সব তো তোমারই বললো। হ্যাঁ, এখন আর মহিলাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাকে কি কি বলছে, এরকম এরকম। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম যে মহিলাকে উনি খুব সুন্দর করে বলছেন, কিন্তু যতটুকু বুঝলাম সেটা হচ্ছে উনি তার হাজবেন্ডকে অনারটা ওইভাবে করেন নাই। হ্যাঁ, তার হাজবেন্ডের দিকে ওইভাবে তাকান নাই, ঠিক আছে, বা ওইভাবে তাকে গুরুত্ব দেয় নাই। তাহলে মহিলাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে অনেকেই যারা অনেক হাজবেন্ডই আছেন যারা একটু ডোমিনেটিং টাইপের, তারা চায় যে আপনি মহিলা যত শিক্ষিত হোক, আপনি তাকে যতই বোঝান ফিমেল পেশেন্ট, আপনি তার সাথে যে মেল অ্যাটেন্ডেন্স থাকে তাকে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, অথবা মেলের সাথে যদি ফিমেল অ্যাটেন্ডেন্স থাকে তাকেও আপনি বুঝাই বলবেন। হ্যাঁ, এটা একটা কভার করার চেষ্টা করবেন, এটা অনেকের ক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল একটা ইয়ে থেকে যায়। হ্যাঁ, যেমন আপনি চিন্তা করেন যে আপনি ডক্টর, আপনি হয়তো আপনার বাবা বা মাকে নিয়ে গেলেন একজন স্যারের কাছে, দেখা গেল যে আপনার বাবা প্রফেসর, আপনার স্যার আপনার বাবাকে সবকিছু বুঝিয়ে দিল, আপনার সাথে কোনো কথাই বললেন না, আপনি পরিচয় দিয়েছেন যে আমিও ডক্টর এরকম, তাহলে আপনার কাছে কি মনে হবে যে আমি ডাক্তার, তারপর স্যার আমার সাথে কিছু বললো না। স্যার যদি আপনাকে একটু গুরুত্ব দেয় তাহলে কিন্তু আপনার ভালো লাগবে যে না স্যার আমাকে, আমি পরিচয় দিয়েছি তো আমাকে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, তো বাবার সামনে কিন্তু আপনার একটু ভাবটা বাড়বে। আমরা আসলে সবাই একটু গুরুত্ব পাইলে সবারই ভালো লাগে। তাহলে আপনি হচ্ছে যদি অ্যাটেন্ডেন্স যে থাকে তাকে যদি একটু গুরুত্ব দিতে পারেন, সেটা কিন্তু বড় একটা আপনার জন্য একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সে তার অ্যাটেন্ডেন্স কিন্তু এই জিনিসটা ভুলবে না। সে জানবে যে না, ওনার কাছে গেলে আমি যাকে নিয়ে যাই সে আমাকে গুরুত্ব দেয়, তার কাছেই আমি যাবো। হ্যাঁ, এগুলো ছোটখাটো বিষয় কিন্তু মাথায় খুব লেগে থাকে। ঠিক আছে? এটা একটা জিনিস। তাহলে এখানে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে অনার, সবাইকে গুরুত্ব দেওয়া অনার। বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা যদি কেউ আসে সেক্ষেত্রে তাকে যদি আপনি একটা চকলেট দেন, এইটা আর একটা মজার জিনিস। হ্যাঁ, বাচ্চাটাও মনে রাখে, বাচ্চার বাপ মাও মনে রাখে যে অমুক ডাক্তারের কাছে গেলে সে আমার বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চাকে সে খুব আদর করে, সে চকলেট দেয়। আপনার রোগী তার ভালো হোক বা না হোক সে এটা মনে রাখে। হ্যাঁ, কারণ আপনি যখন কারো বাচ্চাকে আদর করবেন তার বাবা মা কিন্তু এটা মনে রাখে। এটা একটা জিনিস। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা সবসময় যেটা বলি যে হাসি মুখে কথা বলা। আমরা সবাই বিশ্বাস করি যে হাসি মুখে যদি কথা বলতে পারি তাহলে কিন্তু 50% রিকভারি হয়ে যায়। একজন বললেন যে ডক্টর রোকসানা বললেন সম্ভবত, উনি বললেন যে আমরা হাসি মুখে অনেক সময় কথা বলতে পারি না, গ্রিটিংসটা ঠিক হয় না। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস যে হাসি ধরে রাখা। হাসি ধরে রাখাটা খুব জরুরি। আপনি হয়তো বাসায় হাজবেন্ডের সাথে ঝগড়া করে আসছেন অথবা বউয়ের সাথে তুমুল ঝগড়া করে আসছেন। হ্যাঁ, মন মেজাজ ভীষণ খারাপ, রোগী বসার সাথে সাথেই বা দেখা গেল যে রোগী এই তাদের বলেন না কেন, দেন ইনভেস্টিগেশন দেন, এত কথা বলেন, শুনছি তো, চুপ থাকেন, কোনো কথা বললেন না। একদম ঝাড়ির উপরে অ্যাটেন্ডেন্স কে জারি দিচ্ছেন। হ্যাঁ, আপনার যে অ্যাটেন্ডেন্স চেম্বারে, তো এই বিষয়গুলো কিন্তু পরিবেশ পরিস্থিতি খারাপ বানায় ফেলে আর রোগীরা পছন্দ করে না। আপনি যখন চেম্বারে বসবেন তখন আপনি হচ্ছেন সব, আপনার কাছে সবাই তার মনের দুঃখটা বলবে। ঠিক আছে? এবং আপনার অন্তরটা তখন হতে হবে প্রশান্ত মহাসাগরের মতো বড়। সব সব দুঃখ, সব কষ্ট, সমস্ত রোগীদের দুঃখ জ্বালা নদীর মতো আপনার সাগরে এসে, মহাসাগরে এসে মিশবে, আপনি সেগুলো সমাধান দিবেন। ঠিক আছে? তাহলে আমি যখন চেম্বারে বসবো তখন আমার যত ব্যক্তিগত সমস্যায় থাকুক না কেন, আমার মন যত খারাপই থাকুক না কেন, এই যে দেখেন আমার চেহারা থাকতে হবে এরকম হাসি খুশি। ঠিক আছে? এইটা হাসি খুশি, আমার চেহারা থাকতে হবে এরকম 50%। এবং এই হাসি খুশি মনে কথা বললে, হাসি মুখে কথা বললে 50% রোগ এমনি ভালো হয়ে যায়। আসলেও ঠিক, সুতরাং রাগারাগি করা যাবে না। ওই যে তাহিরি একটা কথা বলে না, তাহিরি কি বলে বলেন তো? চিল্লায় মার্কেট ফাউন্ড যাবো, বলেন না? চিল্লায় মার্কেট ফাউন্ড যাবে না, এরকম চিল্লা চিল্লি করলে আসলে তাদেরকে আমরা পছন্দ করি না। আমার এক স্যার আছে, সে ঘটনা একটু পরে বলতেছি, চিল্লাচিল্লির সাথেই আসবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তার কথা, বুঝাইতে হবে যে আপনি তার কথা শুনতেছেন। হ্যাঁ, এই যে দেখেন এই যে প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষ আপনার যদি ঝাড়ি দিয়েও কথা বলতে যায় তাও কিন্তু আপনি শোনেন। হ্যাঁ, যে না শুনতে হবে, তাছাড়া আবার কি হয়, হ্যাঁ, আবার যদি ঝামেলা হয় আর কি। তো দেখা যাবে যে তার রাগ রাগ ভাঙানোর চেষ্টা করেন, রাগে কথা বলেও তাকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট।
ডক্টর কে বললো, সজীবিত বললো যে বেঙ্গালুরুতে গেছিল। হ্যাঁ, আমি যতই আপনি ক্যালসিয়াম, ভিটামিন আর আয়রন দেন, রোগীর কথা কিন্তু শুনতে হবে। খুব মনে রাখবে, লিসেন অ্যান্ড লিসেন, আই টু আই কন্ট্যাক্ট, আই টু আই কন্ট্যাক্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর আই টু আই কন্ট্যাক্ট না করলে তো অনেক দেশে এটাকে খুবই অসম্মান বলে মনে করা হয়। হ্যাঁ, আমরা অনেক সময় আমি দেখছি যে অনেক ডাক্তার যে এইভাবে এবার, হ্যাঁ বলেন তো কোনো সমস্যা, বলেন তো নামটা কি, হ্যাঁ হ্যাঁ বলেন তো কি সমস্যা, নিচের দিকে তাকায় আমরা কথা বলতে থাকি, লিখতে থাকি না, আগে একটু শোনেন। ঠিক আছে, শোনেন। আচ্ছা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা ওই চিল্লাচিল্লির সাথে কিছুটা রিলেটেড। যেমন আমার এক স্যারের কথা বলি, আমাদের এনডিসিএ যে সেই স্যার খুব চিল্লায় রাউন্ডে, হ্যাঁ রাউন্ডে খুব চিল্লায়। যেমন সেদিনও সে একটা রোগীকে কি বলতেছে শোনেন, সে বলতেছে যে তার পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, আনকন্ট্রোল পেশেন্ট, কিন্তু তার হচ্ছে কোনো গ্লুকোমিটার নাই। তাকে আমরা 2-3 দিন বলছি, সে কিনে না, অনেক সমস্যা থাকতে পারে। স্যার সেদিন এসে বলছে যে তুই এখন যায় আধা ঘন্টার মধ্যে গ্লুকোমিটার কিনে আনবি, তুই যদি গ্লুকোমিটার না কিনে আনস তাহলে তোরা লাইট থেকে বের করে দেবো। জাস্ট এটাই ছিল তার স্পিচ। স্যার এইভাবে সবাই এইভাবেই গালিগালাজ করে, স্টুডেন্টদেরকেও এইভাবেই বকাটা করে। তো স্যার আবার আমাদেরকে বোঝাচ্ছে এইভাবে না বললে হবে না, তোমরা 2 দিন বলছো, এই যে সুন্দর সুন্দর করে বলছো তো হবে না, দেখো আমি এইভাবে বললাম, দেখবা যে কাজ কিভাবে হয়। হ্যাঁ, বাঙালি, হ্যাঁ এইভাবে কিন্তু বলতে হবে। আহ, তো আসলে আমরা শিখলে কিন্তু আমাদের কাছে মনে হয় যেন এভাবে আসলে বলতে হবে। কিন্তু আপনি একটু চিন্তা করেন, স্যার যেটা বলতেছে যে এভাবে না বললে কাজ হবে না, আমি তো চাই আসলে ওর ভালো করতে, আমি ওর ভালো করতে চাই দেখেই তাকে এভাবে বলছি, যেন সে নিয়ে আসে, তাহলে তারই উপকার। এখন আপনি চিন্তা করেন যে আপনি একজনকে ভালোবাসেন, একটা মেয়েকে, হ্যাঁ, প্রেম প্রীতির উদাহরণ দিলে একটু বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি উদাহরণগুলো দিচ্ছি আর কি। মনে করেন আপনি একটা মেয়েকে খুব পছন্দ করেন, হ্যাঁ, এখন আপনি তাকে আপনার মনের কথা বলতে চান, ভালোবাসার কথা বলতে চান, কারণ আপনি তাকে দিয়ে কিভাবে বলবেন? আপনি কি বলবেন, এই শোন, এদিকে আয়, এখানে দাঁড়া, যা বলি তাই শুনবি, আই লাভ ইউ, আমার কথা হাতে মেনে মেনে চলতে হবে, কিন্তু আমাকে ভালোবাসতে হবে, এভাবে বলবেন আপনি? নাকি আপনি সুন্দর করে বলবেন? আবার আপনি যাকে ঘৃণা করেন তাকে কি যেয়ে বলবেন যে শোনো, আমি না তোমাকে অনেক ঘৃণা করি, আই হেট ইউ ভেরি মাচ, হাসি মুখে বলবেন? বলবেন না। আসলে এক্সপ্রেশনটা একটা বড় জিনিস। হ্যাঁ, যে আমি যে তাকে ভালোবাসি, আপনি যে তার ভালো চান, এই জিনিসটা তাকে বুঝাইতে হবে, সে যেন বুঝতে পারে যে আপনার অন্তরে তার জন্য ভালোবাসা আছে। তাহলে কথা আমরা যখন বলবো তখন সেইটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ? একটু মা বাবা তুলে কথা বলা, হ্যাঁ, একটু গায়ে হাত দিয়ে কথা বলা, মা একটু বলেন তো আপনি কি নিয়ে আপনার এত কষ্ট হচ্ছে, কিসের সমস্যার জন্য আপনি এখানে আসছেন? পেশেন্ট হয়তো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তার এখন কাশি হয়েছে, আপনি হয়তো জিজ্ঞাসা করলেন মা আপনার কি সমস্যা, আমার তো ডায়াবেটিস, আমার তো প্রেশার, আমার তো কোমরে ব্যথা, হাঁটি পারি না, বাবা মুখে রুচি নাই, মাথা ঝিমঝিম করে, সারা গা জ্বালা পোড়া করে। আমি বলছি আচ্ছা ঠিক আছে মা, এই সমস্যাগুলো তো অনেকদিন ধরে, আপনি এখন কোন সমস্যাটার জন্য, কোন কষ্টটার জন্য আপনি এখানে আসেন একটু বলেন তো, এগুলো আপনার আগে থেকে আসে না? বলে, "এই মেলা দিন ধরে বাবা, এগুলো মেলা দিন ধরে।" তাহলে এখন কি সমস্যার জন্য আসছেন মা একটু বলেন তো? ও এখন তো জ্বর, এই 3 দিন ধরে অনেক জ্বর, 102-3, আর সাথে কাশি আছে বাবা, এই জন্য আসছে। তাহলে যে আসছে আপনাদের কাছে কাশি আর জ্বর নেই, কিন্তু এসে আপনারা কি বলবে, যে খাতে পারি না, গা জ্বালা পোড়া করে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীর খুব দুর্বল বাবা, খুব দুর্বল। হ্যাঁ, তাহলে প্রায় সময় দেখা যায় আমাদের রোগীরা আমাদেরকে হিস্ট্রিটা এমন ভাবে শুরু করে, অন্য জায়গা থেকে শুরু করে। তো সেটা বের করে আনার জন্য আপনাকে কিন্তু খুব মায়া মমতা দিয়ে টেকনিক্যালি কথা বলতে হবে, এবং এমন ভাবে কথা বলতে হবে সেজন্য মনে করে যে আপনি তারা আপনি একটু মা বাবা আপনার কি সমস্যা করে। হ্যাঁ, আবার আবার হচ্ছে 22 বছরের একবার হচ্ছে যেটা হয়েছে যে হ্যাঁ, ওই লোকটা তখন ভাই ইয়া না, মানে 30-32 বছর বয়স হবে, আহ, একদম ইয়াং আর কি, ব্যাংকার। আমাদের যিনি মেডিকেল অফিসার ছিলেন উনিও হচ্ছে এরকমই আমাদের সাথে জয়েন করছেন, আহ, একটু সিনিয়র, 28-27 বছর হবে আর কি। তো সে হচ্ছে এরকম ওই ব্যাংকারকে বলতেছে বাবা কি সমস্যা বলেন তো, এর আগে কয়েকটা বৃদ্ধ লোক লেগছে। তো ওই লোকটা বলতেছে যে ভাইয়া আপনারা, আমার বয়স তো কাছাকাছি, আমার বাবা বললেন কেন? এখন এই যে মা বাবা বলতে বলতে আবার 25 বছরের মহিলাকে বললেন না মা কি সমস্যা বলেন, অথবা 30 বছরের ছেলে পুরুষ মানুষের বললেন না যে বাবা কি সমস্যা একটু বলেন, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তাহলে মা বাবা বলার সময় একটু খেয়াল করে বলা লাগবে এগুলা, যে কাকে আমরা কি সম্বোধন করবো। ঠিক আছে? তাহলে এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে ধৈর্য। আপনি দেখেন এই সমস্ত কিছু করতে কিন্তু ধৈর্য লাগবে মারাত্মক।
এই যে আপনি তার দিকে চোখের দিকে তাকায় থাকবেন, হাসি মুখে একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে থাকবেন, জি 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 বলেন, হ্যাঁ কি সমস্যা হয়েছে বলেন, আপনার হয়তো অনেক কষ্ট, একটা হাসি দিয়ে থাকতে হবে, তার চোখের দিকে তাকায় থাকতে হবে, তার সমস্যার কথা শুনতে হবে, হ্যাঁ তাহলে এগুলোর জন্য ব্যাপক ধৈর্য দরকার। ঠিক আছে, এই ধৈর্যটা আপনাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এই ধৈর্যটা আসলে আমাদের থাকা উচিত, কিন্তু ওই যে একজন বলছেন না, আমরা আসলে আমাদের মেডিকেলে ইন্টার্ন পিরিয়ডটা এবং অন্য সময় মেডিকেলে সাধারণত দেখা যায় একটু গরিব যারা তারা ভর্তি হয়, তো তাদের সাথে আমাদের স্যারদের যে বিহেভ, আমাদের সিনিয়রদের যে বিহেভ, এটা দেখে আমরা মনে করি এরকমই মনে হয় বিহেভ করতে হয়। আসলে এরকম বিহেভ করতে হয় না। স্যাররা তাদের চেম্বারে ভালো স্যাররা যারা আছেন এরকম বিহেভ করে না। হ্যাঁ, কনসালটেন্টরা নতুন নতুন যখন শুরু করেন তারা কিন্তু তাদের চেম্বারে এরকম বিহেভ করে না। আপনাকে তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ধৈর্য ধরে সবচেয়ে সুন্দর বিহেভটাই করতে হবে। যে আমি বললাম যে সে রিক্সাওয়ালা হতে পারে, সে রিক্সাওয়ালা, সে হোটেলে কাজ করে, মহিলা আপনার কাছে আসছে, এমনও আসছে যে হোটেলে কাজ করে মহিলা আমাকে 20 টাকা ভিজিট দিয়েছে, কিন্তু সে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন, এটা আমাকে মাথায় রাখতে হবে সবসময়। হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু মি এট দ্যাট টাইম। সবচেয়ে ভিভিআইপি পার্সন হচ্ছে সে আপনার কাছে। হ্যাঁ, হইতে পারে সে হচ্ছে একটা হোটেলে কাজ করে, তাতে কি এই জন্য আপনি তাকে বসায় রেখে 10 বার ফোন ধরবেন, অন্য কথা বলবেন, এটা করা যাবে না। তাকে সবচেয়ে গুরুত্বের সাথে আপনাকে দেখতে হবে, এবং এই সমস্ত জিনিসের জন্য ধৈর্যটা খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আবার একটু সামারাইজ করি। সেটা হচ্ছে আমরা গ্রিটিংসটা খুব সুন্দর হইতে হবে, হাসি মুখে কথা বলবো, আই টু আই মেনটেন করবো, টাচ করতে হবে, রোগীর গায়ে হাত দিয়ে কথা বলা, মা বাবা বলে কথা বলা, কি সমস্যা কথা বলা, তাকে অবশ্যই এক্সামিনেশন করে, এটা খুব ইম্পর্টেন্ট। তার ইনিশিয়ালি আপনি একটু ইমপ্রেশন ভালো করতে পারেন চেম্বারে, যে আপনার ওখানে ঢোকার আগেই যদি তার একটা ওয়েট মেজারের ব্যবস্থা করেন, যে আপনি একটু ওয়েটটা মেজার করেন, আপনার একটু আরবিএস টা একটু দেখে আসেন, হ্যাঁ একটু উচ্চতাটা একটু মাপায় নিলেন। হ্যাঁ, উচ্চতা বিএমআই দিয়ে আমরা অনেক কিছু বুঝি, খুব বেশি কাজে লাগে না, আপনি হয়তো একজন অ্যাটেন্ডেন্স রাখছেন, তাকেও কিছু কাজ দিলেন উচ্চতা মাপো, এগুলোতেও কিন্তু ওরা বুঝে যে না আমার উচ্চতা মাপে আসলে খুব বেশি কিছু হয় না, কিন্তু সে মনে করতেছে না আপনি কিন্তু তার হাইটটা দেখতেছেন, এ বাবা, হ্যাঁ আপনি ওয়েটটা দেখতেছেন। তাহলে এইটা অন্যদেরকে একটা ইমপ্রেশন দেওয়াটাও একটা বড় ইমপ্রেশন। সাথে তার ব্লাড প্রেশারটা দেখলেন, তাকে এক্সামিনেশন করলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো কিছুই বুঝতেছেন না, তার পেটের সমস্যা, আপনি জানেন যে আপনি লিভার পালপেটই করতে পারেন না, তাও আপনি পেটে হাত দেন, হ্যাঁ ইটস ইম্পর্টেন্ট। সে তো আর বুঝবে না যে আপনি বুঝছেন কিনা, আপনি কি বুঝতেছেন। তার হাতের সমস্যা, আপনি একটু হাতটা ধরেন, হ্যাঁ একটু হাতটা ঘুরান, একটু উপরে উঠাইতে বলেন, নিচে নামাইতে বলেন, আপনার হয়তো মনেই নাই যে কোনটা কোন রোটেশনের ফলে হচ্ছে, কোন মাসেলের রোটেশন কোনটা, এইদিকে হাত দিছে হয়তো সে ব্যথা পাইছে, তাহলে এখন কোন মাসেলে ব্যথা হবে এটা হয়তো আপনার মনেই নেই। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনি একটু করেন। হ্যাঁ, এই জিনিসগুলো করলে হবে যে সে বুঝতে পারবে যে না স্যার বুঝতেছে, স্যার নিশ্চয়ই এভাবে করতেছে, স্যার বুঝতেছে যে আমার কি সমস্যা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে একটা সুন্দর প্রেসক্রিপশন লেখেন, এবং প্রেসক্রিপশনটা শেষে তাকে আরো সুন্দর করে বুঝিয়ে দেন। এইভাবে যদি আমরা করি তাহলে সেটা একটা খুব সুন্দর আমাদের কাউন্সিলিং হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে মানে মোটামুটি আমরা অ্যাপ্রোচটা কি হবে সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা প্রেসক্রিপশন লেখা শেষ হলে আমি যে তাকে বুঝাবো, সেই বুঝানোটা কি হবে সেই বিষয়ে আমরা এখন আলোচনা করবো। তো আমি তাকে কি বলবো, কি কথা বলবো, কি বুঝাবো। আচ্ছা আপনারা এখন আমাকে বলেন তো, মনে করেন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, কাশি আছে, তার জ্বর আছে, কাশির সাথে একটু রক্তও যায়, আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এটা টিবি হয়েছে, হ্যাঁ স্মেয়ার পজিটিভ টিবি, আপনি কাউন্সিলিং কি করবেন বলেন তো, একজন বলেন তো। অথবা একটা পেশেন্ট আপনার কাছে আসলো, ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ তার পায়ে একটু ছোট একটা ফোড়া উঠছে, আপনি কি কাউন্সিলিং করবেন। অথবা ডায়াবেটিকের একটা পেশেন্ট আপনার কাছে ফলো আপে আসছে, তার আগে একবার কিছুদিন আগে একবার পা কেটে গেছে, আপনি কি ফলো আপ কি কাউন্সিলিং করবেন তাকে। দেখুন একটা নিয়ে বলেন, যে তিনটা বললাম দেখুন একটা নিয়ে বলেন। সজীব বলবো নাকি? জি ভাইয়া, আমি তো টিভি নিয়ে কাজ করি, টিভিটা একটু বলতে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। তো টিভিতে অ্যাকচুয়ালি আমরা হলো এএফবি যেটা বললেন, এএফবি তো এখন করি না, আমরা সরাসরি জিন এক্সপার্টের জন্য বলি আর কি। জিন এক্সপার্ট যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে আমরা কনফার্মেটরি আর কি বলি ডায়াগনোসিস, সাথে একটা চেস্ট এক্সরে আমরা করি, এবং এই দুইটাই আমরা একদম বিনামূল্যে করে দিই আমাদের স্ক্রিনিং সেন্টার থেকে। তো এই কোথায় এটা, ক্ষেত্রে কোথায়? এটা ভাইয়া আমাদের আইসিডিডিআরবি টোটাল হচ্ছে আমাদের সমগ্র বাংলাদেশে 10টা সেন্টার ছিল, তো এখন হচ্ছে 9টা ভাইয়া। তো ঢাকাতে হচ্ছে ভাইয়া আমাদের ধানমন্ডি, হ্যাঁ হ্যাঁ রামপুরা, জানি। চুরা, মিরপুর, পুরান ঢাকা আর হচ্ছে গোলাপবাগ। আর চিটাগাংয়ে হচ্ছে গোলপাহাড়, আর সিলেট হচ্ছে রিকাবি বাজার। এই 9টা সেন্টার চালু আছে। তো
এই প্রত্যেকটা সেন্টারেই ভাইয়া আমরা ওই জিন এক্সপার্টটা করি, সাথে একটা চেস্ট এক্সরে আর আরবিএসটাও আমরা করে দিই। তো 3টা টেস্ট আগে 300 টাকা ছিল, এখন হচ্ছে একদম ফ্রি, মানে উইদাউট এনি কস্ট আমরা করি। প্লাস আমাদের যে ডট সেন্টারগুলো আছে সেখানে আমরা ওই জিন এক্সপার্ট যাদের পজিটিভ এবং যারা হচ্ছে পালমোনারি সিডি কেস অথবা এক্সট্রা পালমোনারি, মানে আমরা হচ্ছে যে ট্রিটমেন্টটাও মানে একদম ফ্রি, মানে বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে, তো তো আমরা একদম ফ্রি দিয়ে থাকি আর কি। যেটা তো টিবি স্পুটাম এবি এরও গুরুত্ব আছে, কিন্তু এবি, হ্যাঁ এবিটা আমরা করি না আসলে, এবি সেটা করি হয়তো হচ্ছে যে হ্যাঁ আমরা ফলো আপের সময় ভাইয়া। বললাম আমরা রাইট। এই 6 মাসের মধ্যে 3টা ফলো আপ হয়, একটা হচ্ছে সেকেন্ড মাস, তারপর হচ্ছে আফটার 5th, তারপর হচ্ছে লাস্ট। এই স্পুটাম 3টা এবি ফলো তে আপ যদি তুমি পাও তাহলে কি ডায়াগনোসিস করতে পারবা, টিবি বলতে পারবা? ভাইয়া এটা বলা যায়, এটা আমি আমি অ্যাজ এ ফিজিশিয়ান আমি আমি বলতেই পারি যে তার টিবি, আমি ইচ্ছা করলে চাইলেই ওষুধ তুমি বলতে পারি। বলে ফেলতে পারবা যে এটা টিবি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পজিটিভ টিবি এটা বলা যাবে। 1 প্লাস হতে পারে, 2 প্লাস হতে পারে, 3 প্লাস হতে হ্যাঁ পারে। বলা কিন্তু যায়। স্মিয়ার নেগেটিভ হয়েও টিবি হতে পারে। যে পেশেন্টের ক্ষেত্রে স্মিয়ারে আমরা পাচ্ছি না পজিটিভ, তার কনফার্ম করার জন্য আবার আমরা জিন এক্সপার্ট করি। কারণ স্মিয়ারে পজিটিভ পাইতে গেলে অনেকগুলা ফ্যাক্টরস আছে। একটা হচ্ছে প্রায় 5000 অর্গানিজম লাগে পার এমএলএ, ব্যাসিলাই, তাহলে আমি জি। স্মেয়ারে পজিটিভ পাই মাইক্রোবায়োটাম টিউবারকুলোসিস। হ্যাঁ, কিন্তু ওখানে যদি 10টা থাকে বা 15টা থাকে তাহলে কিন্তু আবার স্মেয়ারে মাইক্রোস্কোপি যেটা সেটা ধরা পড়বে না, সেটা আবার ধরা পড়বে হচ্ছে জিন এক্সপার্ট। আর জিন এক্সপার্টের আরেকটা সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্ট বুঝতে পারি। জি জি জি। রিফাম্পিসিন এবং আইসোনাইন রেজিস্ট্যান্ট কিনা, এই জন্য আমরা ওখানে দেই বা কনফার্ম করি। তবে স্পুটামে এবিরও একটা রোল আছে। তো যাই হোক, সেটা হয়তো মানে আইসিডিডিআরবি হয়তো ওভাবে করতেছে না, যেহেতু জিন না এক্সপার্ট ভাই আরো আমরা বেশি করি, কিন্তু স্পেসিফিক। হচ্ছে যে মানে ফার্স্ট টাইম হচ্ছে আমরা জিন এক্সপার্টটার জিন গুরুত্ব দিই, এক্সপার্ট কিন্তু জিন এক্সপার্টে একসাথে সব হয়ে যায়। হ্যাঁ অল্প অর্গানিজম থাকলেও আমাদের ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, সাথে রেজিস্ট্যান্টটাও বুঝে ফেলতেছি রেজিস্ট্যান্সটার জন্যই আমরা বেসিক্যালি করি আর কি। বেসিক্যালি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এটারই কাউন্সিলিং বলো দেখি। এটার কাউন্সেলিং যদি আমার কাছে একটা পেশেন্ট আসে, আমি অ্যাকচুয়ালি পজিটিভ সেলফ পালমোনারি। রেফার্ড যে পেশেন্টগুলো সেগুলো আমি দেখি আর কি, আমার গোলাপবাগ আর হচ্ছে পুরান ঢাকা সেন্টারে। তো ওই পেশেন্টগুলো আমি নিজে দেখে নিজেই ট্রিটমেন্ট দিয়ে আমাদের সেন্টার থেকে আমি ট্রিটমেন্ট ইনিশিয়েট করি। তো ভেরি সেক্ষেত্রে গুড। একটা পেশেন্ট আমার কাছে আসলে ফার্স্ট অফ অল যে আপু বলেন যে গ্রিটিংস, প্রথমে আমি জিজ্ঞেস করি যে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, এখন কি কি অসুবিধা আপনার। তো পেশেন্টটা বলে যে আমার 2 সপ্তাহ বেশি কাশি। তো টিবির সিমটমই হচ্ছে 2 উইকস অর মোর কাশি থাকবে, কাশির সাথে ব্লাড যেতে পারে নাও পারে, ওয়েট লস থাকবে, সাথে হচ্ছে আমার খাবারে অরুচি থাকবে, সান্ধ্যকালীন জ্বর আসবে। কাউন্সিলিং হ্যাঁ, হিস্ট্রি না, তো হিস্ট্রি এই হিস্ট্রি তো লক্ষণগুলা, হয়ে গেছে, ডায়াগনোসিস হয়ে হ্যাঁ, গেছে, ডায়াগনোসিস করে ফেলছো, যেটা স্মিয়ার পজিটিভ কাউন্সিলিংটা পালমোনারি। হচ্ছে ভাইয়া যে আমরা বলি যে আপনার যে রিপোর্টস গুলা এবং হচ্ছে লক্ষণ গুলা আমরা হচ্ছে যে এটা যক্ষ্মা রোগের দিকে যায়। তো এই এই রোগটা আসলে হচ্ছে এয়ারবর্ন একটা ডিজিজ বা বাতাসবাহিত, হাঁচি কাশির মাধ্যমে হয়। তো এই রোগটা হলে আপনার কাছ থেকে কিন্তু আরো 10-15 জনের এই রোগটা ছড়িয়ে যেতে পারে। তো এইটা আসলে ভয়ের কিছু নাই, কারণ এই রোগটা আপনার 6 মাস যদি আপনি ওষুধ খান তাহলে পূর্ণ মেয়াদে আপনি কিন্তু এইটা পরে ভালো হয়ে যাবেন। এবং আমরা এই ওষুধ চলাকালীন সময়ে আপনার 3টা টেস্ট আমরা করব। এই 3টা টেস্টের রেজাল্ট যদি নেগেটিভ থাকে এবং প্লাস হচ্ছে যে আপনি যে পূর্ণ মেয়াদে 6 মাস যদি আপনি কন্টিনিউ ওষুধ খান এবং ওষুধগুলো প্রত্যেকদিন সকালে খালি পেটে খেতে হবে, এইভাবে আপনি যদি কন্টিনিউ করেন এবং ট্রিটমেন্ট কমপ্লিট করেন, তাহলে হচ্ছে আমরা কিন্তু আপনাকে একদম সম্পূর্ণ সুস্থ মানে কিওরড হিসাবে ঘোষণা করতে পারবো। আর হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি 5 বছরের ছোট বাচ্চা থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আইসোনায়াজাইড প্রিভেন্টিভ থেরাপি নামে আরেকটা ওষুধ আমরা দেই, আইপিটি বলে যেটাকে, সেটা দেই এবং সেটা প্রোফাইল্যাক্সিস হিসেবে কাজ করে। আসলে ওই কন্টাক্টে থাকলে বাচ্চার আসলে টিবি হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এইভাবে কাউন্সেলিং করি। আরেকটা জিনিস হচ্ছে যে ওষুধটা প্রতিদিনই খেতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। আর আর হচ্ছে যে ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কেও আমরা বলি, যেরকম রিফাম্পিসিন বা আইসোনায়াজাইড, এগুলোর কিছু সাইড ইফেক্ট আছে, সেগুলো ডিসক্রাইব করি। তো অনেক সময় অরেঞ্জ কালার বা রেড কালার ইউরিন হতে পারে, হেডেক হতে পারে, র্যাশ হতে পারে, বা লিভার প্রবলেম থাকলে সেক্ষেত্রে অনেক সময় আমরা দিই না। তো এই সাইড এফেক্ট তো বলাই হয়, প্লাস হচ্ছে যে আরেকটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে পার্সোনাল কিছু হাইজিন আমরা মেনটেন করতে বলি। আমরা সবসময় বলি যে আপনি বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। এটা করোনার জন্য না, আমরা আগেও টিবির জন্য সবসময় এটা বলি, মাস্ক পরবেন। এবং হচ্ছে যে যখন হাঁচি কাশি দেন অবশ্যই হচ্ছে যে হাতটা বেন্ড করে
দিবেন বা সবার সামনে না দেওয়াই ভালো হাঁচি কাশিটা, মানে একটু আড়ালে গিয়ে বা দূরে গিয়ে আপনি যদি দেন। আর হচ্ছে এটা ছোঁয়াচে না, এটাও আমরা বলি যে এটা এটা সংক্রামক কিন্তু ছোঁয়াচে না। তো এটার জন্য অনেকে বলে যে একঘরে করে রাখে বা অনেকে কাছে যেতে চায় না বা একই প্লেটে বা থালা বাসনে খাবার খেতে চায় না। তো এরকম কিছু নয়। তো এইটার যে মানে একটা নেগলিজেন্স আছে সমাজে, সেটাও আমরা ডেসক্রাইব করি পেশেন্টকে যে আসলে এটা ভয়ের কিছু নাই। এটা একটা রোগ এবং এটা আপনার হয়েছে, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো এইভাবে আমরা চেষ্টা করি মানে বলার। আরো কিছু বলি, তো এই মুহূর্তে আসলে আমার মনে পড়ছে না। তো এই যতটুকু আচ্ছা, বলবো সেটাই আমি বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর সজীবকে। ও কিন্তু অনেক সুন্দর বলছে, হ্যাঁ, ও কিন্তু অনেক সুন্দর বলছে, এতটুকু বলতে পারলে কিন্তু অনেক ভালো। কিন্তু মনে করেন আমি একজনকে দেই, সাপোজ সাপোজ ডক্টর ফাতিমা, আপনি কি শুনতে পাচ্ছেন? সাপোজ ডক্টর সজীব, জি, জি ভাইয়া শুনতে পাচ্ছি। সাপোজ আপনাকে ডক্টর সজীব এই কাউন্সিলিং গুলো করলো, হ্যাঁ, তাহলে আপনার কি এটার পরে আর কোনো কিছু জানার আছে ডক্টর সজীবের কাছে? আপনি হয়তো একটা রোগী নিয়ে গেছেন, স্মেয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, আপনার আপনার মামিকে নিয়ে গেছেন, হ্যাঁ, আহ, অথবা খালাকে নিয়ে গেছেন। এখন ডক্টর সজীব এই কাউন্সিলিং গুলো আপনাকে করলো, বুঝাই দিল, এরপরে আপনার আর কোনো প্রশ্ন আছে? যে উনি যে বললো যে মাস্ক পরে থাকতে হবে এরকম, এটা কতদিন থাকতে হবে, কতদিন পরে আমি সুস্থ হব এরকম? ভেরি গুড, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। তাহলে সজীব বলেন, তাহলে এটা উত্তর কি হবে? এইটা ভাইয়া আমরা যেটা বলি যে যখন আমরা রিফ্যাম্পিসিন মানে আমাদের তো আপনি প্রথম 2 উনাকেই মাস, বলবেন, হ্যাঁ, ডক্টর হ্যাঁ, ফাতিমাকেই বলবেন, উনাকে ফাতেমা আপুকে বলছি যে প্রথম 2 মাস তো আমরা হচ্ছে যে 4 FDC শুরু করি, পরের 4 মাস হচ্ছে 2 FDC। তো 4 FDC যখন আমরা শুরু করি, এটা 2 সপ্তাহ কতদিন? মানে 14 দিন খাওয়ার পরেই কিন্তু রোগীটা আস্তে আস্তে অসংক্রামক হয়ে যায়। মানে ভেরি তার গুড। যে ছড়ানোর আচ্ছা প্রবণতাটা সেটা আস্তে আস্তে কমে যায় এবং আচ্ছা সিমটমটা যখন কমে গেল, আমার হাঁচি কাশিও কিন্তু তখন থাকবে না। যখন না থাকলো তখন তো আমি ছড়াবো না, মানে আমি কন্টাক্ট কিন্তু আমার কিন্তু ছড়াবো না। এটার মানে দুইটাই, সে একটা হচ্ছে টিবি ডিজিজ, একটা টিবি ইনফেকশন, এভাবে আমরা বলি। তো ওনার হচ্ছে যে ওপেন কেস যেগুলা। হ্যাঁ, ওপেন কেস যেগুলা, সেটা যখন ওষুধ খাওয়া শুরু করে 14 দিনের মধ্যেই সে সিমটম অনেকটাই কমে যায়। তখন কিন্তু সে ওইভাবে কাশিও কমে গেলে মাস্ক তখন পরার অতটা জরুরি মানে হয় না। এখনকার কন্ডিশন আলাদা, কিন্তু মানে এখন মনে করো যে হ্যাঁ, ফাতিমা খুব সুন্দর উত্তর দিচ্ছে, আর ফাতিমা আবার তোমাকে প্রশ্ন করলো, 14 দিন পরে যদি তার কাশি থেকে যায় তখন কি হবে? আসলে ও যেটা বলছে, সজীব সুন্দর উত্তর দিচ্ছে। অ্যান্সার এটাই যে 14 দিন পর্যন্ত পেশেন্টের সংক্রমণ থাকে, 14 দিনের পরে সে আর সংক্রমক থাকে না, কাশি হইলেও সে আর সংক্রমক থাকবে না। সুতরাং সেই 2 উইকস পর্যন্ত যদি ড্রাগটা কাজ করে, রেজিস্টেড না হয়, তাহলে 2 উইকস জি, এর পরেই সে কিন্তু নন ইনফেকশাস হয়ে যায়। তার 14 দিন পর্যন্ত সে মাস্ক ব্যবহার করবে। এই জন্য বইপত্রে যদিও ফলো আপ দেওয়া আছে যে আপনি 2 মাস পরে ফলো আপ করবেন, কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যালি 2 সপ্তাহ পরে একটা ফলো আপ নিয়ে নিই তাকে, হ্যাঁ, কোথাও কোথাও 1 মাস পরেও একটা ফলো আপ নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটা প্রশ্ন। ডক্টর ফাতিমা, আর কোনো প্রশ্ন আছে সজীবের প্রতি? আচ্ছা যদি র্যাশ হয় কিংবা পেটে ব্যথা এরকম কোন সমস্যা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে পেশেন্ট কি সেটা, করবে? আচ্ছা, সেক্ষেত্রে তো আপনাকে সজীব বলবে যে আপনি আসবেন, তখন ডাক্তারের কাছে আসবেন, তখন আমি সেটা চিকিৎসা ঠিক দিয়ে আছে, দেবো, হ্যাঁ। না আর কোনো আপনি কোশ্চেন ওই নাই। সময় আপনি অ্যান্সারটা পাচ্ছেন না আর কি। আর কোনো প্রশ্ন আছে? অন্য কেউ? অন্য কেউ? ডক্টর সজীবের প্রতি আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ডক্টর সজীব কিন্তু খুব সুন্দর কাউন্সিলিং করছে। অন্য কোনো প্রশ্ন আছে? তবে আমার একটু জানার ছিল যে ফলো আপের সময় আমরা কি কি ইনভেস্টিগেশন আসলে দেখবো। এগুলা পরে আপনাকে বুঝাইছে, আপনি হচ্ছে রোগী নিয়ে গেছেন, আপনাকে সেই কাউন্সিলিং গুলা করছে, এখন আপনার আর কিছু জানার আছে কিনা? আপনি এখন পেশেন্ট, আপনি এখন ডাক্তার না। আপনাকে তো বলে দিবে যে ফলো আপে আপনি 14 দিন পরে আসবেন, অথবা 2 মাস পরে আসবেন, বা 1 মাস পরে আসবেন, আপনাকে তো এটা বলে দিবে। আপনাকে ওই সময় আপনাকে লিখে দিবে এই পরীক্ষাগুলো করে নিয়ে আসেন, ঠিক আছে, আমরা লিখে দিই এরকম। এখন উনি যে কাউন্সিলিং করছে এর বাইরে আপনার আর কিছু জানা আছে কিনা সেটা বলেন। কোশ্চেন হ্যাঁ, এই হ্যাঁ, বিষয়ে বলেন। একটা কোশ্চেন ভাইয়া, যদি মানে কি ভাইয়া, পেশেন্ট যদি ভাইয়া ওষুধ খেতে একবেলা যদি মানে মিস করে ফেলে, ভুল করে ফেলে, তাহলে সে কি করবে? আবার নতুন করে শুরু করবে নাকি মানে ওইভাবে আবার চলতে থাকবে?
সজীব এটা একটা প্রশ্ন করছে, ভুলে তারপর যায় কি উত্তর যে দিল? এটা ভাইয়া আমরা হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম করি, তো এই কোশ্চেনটা হচ্ছে কমন। হুম। তো অনেকেই ভালো। ভুলে যায় যে একবেলা ওষুধ খেতে অনেক সময় মনে থাকে না, হয়তো সে হয়তো চাকরিজীবী বা প্রফেশনে আছে, অনেক সময় সকালে ওষুধটা মিস হয়ে যায়। তো আমরা বলি যে ওষুধটা আসলে মিস দেওয়া উচিত না, কারণ হচ্ছে যে আমরা তো খাবার খাই প্রতিদিন, আমরা নাস্তা করি, ভাত খাই বা যেটাই রুটি খাই, তো সেটা তো আমরা মিস করি না। এটা এরকম ভাবেই খেতে হবে যে এটা আমি খাবার খাচ্ছি। তো এইভাবে ভুল মিস যদি দেওয়ার কোনো মিস হয়ে সুযোগ নেই। গেছে, তারপরেও যদি মিস হয়, এটা মানুষ মাত্রই ভুল, তখন আমরা বলি যে যখনই মনে পড়বে ওই দিনই ওষুধটা খেয়ে ফেলতে। আর যদি ধরেন যে আজকে টোটালি মিস হয়ে গেল, মানে আজকে 24 ঘন্টা আমি খেলামই না, তাহলে আজকেটা মিসই থাকবে, পরের দিন থেকে আমি রেগুলার মানে কন্টিনিউ হবে, এক্ষেত্রে থেরাপি নতুন করে শুরু হবে না। হ্যাঁ, শুরু হবে না, তো কন্টিনিউ থাকবে। মোটামুটি যে জি, ডক্টর রোকসানা আপনি সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার এই ট্রিটমেন্টটা কন্টিনিউ থাকবে, নতুন করে শুরু করার দরকার নাই। আচ্ছা, তো ভাইয়া এখানে আরেকটা ইনক্লুড করি, আমাদের ওই যে 99 ডটস নামে একটা নতুন এখন এখন হচ্ছে প্রজেক্ট প্রশ্ন আরো হচ্ছে। আছে। হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, আরো আছে, মানে আমি আর কারোর কোনো প্রশ্ন আছে? একটা ফিমেল পেশেন্ট, সে যদি কোনো কন্ট্রাসেপটিভ পিল হিসেবে যদি কিছু জানতে চায় যে আমি তো পিল খাচ্ছি, এখন কি এক্ষেত্রে এটা খাবো কিনা। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছে, বুঝছেন? আচ্ছা, এটা একটা মাথায় রাখতে হবে যে দেখেন, আমার অনেকগুলো প্রশ্ন আছে। আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা উনি যে ওষুধটা খাইতে বললেন, ওষুধটা কোথায় পাবে? 6 মাস ধরে আমাকে ওষুধটা খাইতে হবে, এটা কি আমি কিনে খাবো? এটার দাম কত? কোথায় পাবো? তাহলে একটা জিনিস হচ্ছে, এটাও আমাকে একটু বলে দিতে হবে যে এটা আপনি ডট সেন্টার গুলাতে পাচ্ছেন, ব্র্যাক এর ডট সেন্টার আছে, ব্র্যাকে পাবেন, ডট সেন্টার গুলো আছে, সব সরকারি হসপিটালে আছে। আপনি সেখানে গেলেই এই ওষুধটা কালেক্ট করতে পারবেন, এটা একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে, বলছে যে কোনো মহিলাকে, যে কোনো ফিমেল পেশেন্ট ট্রিটমেন্ট দিতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে whether she is in reproductive age or not. যদি রিপ্রোডাক্টিভ এজে থাকে, পেশেন্ট যদি ম্যারিড থাকে, তাহলে সবসময় আমি বলে দিব যে এই ওষুধ খাওয়ার সময় উনি কনসিভ করতে পারবে কি পারবে না। হ্যাঁ, তাহলে এটা বলে দিতে হবে যে যেহেতু আপনি এই এনটিটিভিটা খাচ্ছেন, এনটিটিভির সাথে ওসিপি যদি খান, তাহলে আমরা জানি যে এনটিটিভির মধ্যে যে রিফাম্পিসিন আছে সেটা একটা এনজাইম ইনডিউসার, সেটা কিন্তু ওসিপির ফেল করবে। হ্যাঁ, ফেইলুর। কন্ট্রাসেপটিভ ফেল হবে, সেক্ষেত্রে উনি কিন্তু কনসিভ করে ফেলবেন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে বলে দিতে হবে যে এই সময় আপনি যে মুখে খাওয়ার যে বড়িটা আছে ওসিপি, সেটা আপনি ব্যবহার করবেন না, ব্যারিয়ার মেথড গুলা ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে আহ, আর কি প্রশ্ন আছে? আমি তো ওষুধ খাচ্ছি, তো আমি কিভাবে বুঝবো যে আমার রোগটা ভালো হচ্ছে? না, এটা তো আপনি প্রথমেই বুঝতে পারতেছেন না। হ্যাঁ, আপনি তো ওষুধ খাচ্ছেন, আপনি তো আসছেন প্রথমে, উনি তো আপনাকে বুঝাই দিল, আগে খাওয়া শুরু করেন। ওয়েট গেইন যে হচ্ছে, ওয়েট গেইনের কথাটা হ্যাঁ ভাইয়া, এখানে একটু আমি বলবো। হ্যাঁ, এগুলো অনেক কথা আছে, কি বল। সেই বিষয় না। অনেকগুলা কথা আছে যে আমরা কিভাবে বুঝবো, সেটা নিয়ে আমরা তো এখন আলোচনা করতেছি না। ওটা তো একটা, শুধু টিভি নিয়ে আলোচনা করতে গেলে তো আজকে ক্লাস শেষ হয়ে যাবে, তাই না? সেটা তো অন্য বিষয়। মানে হচ্ছে কাউন্সিলিং এর ভিত্তিতে আর তাৎক্ষণিক ভাবে আপনি চেম্বারে বসে আছেন রোগী নিয়ে, আর কোনো কিছু আপনার জানার আছে সেই জিনিসটা। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর বলছেন। শেষে আমরা রোগীকে আরো একটু বলবো যে আপনার এই প্রশ্নটা আমরা করবো যে দেখেন, আমি যখন বললাম যে আরো কিছু জানার আছে কিনা, অনেকগুলো প্রশ্ন বের হয়ে আসলো কিন্তু এটা আমরা ভুলে যেতে পারি কাউন্সিলিং এর সময় সব পয়েন্ট। তো একটা চেষ্টা করতে হবে যে আমার কাউন্সিলিং এর জন্য সবগুলা পয়েন্ট থাকে, আর যেই 2-4টা পয়েন্ট আমি মিস করে ফেলতেছি যে ড্রাগটা সে কোথায় পাবে, বা হচ্ছে কন্ট্রা ওসিপি খেলে কি হবে, এটা নিয়ে পরবর্তীতে তার মনে আবার কনফিউশন তৈরি হবে, সে আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করতে পারে। তাহলে আমি যখন বেশি বেশি যদি প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমার পয়েন্ট মিস হয়ে যাবে, এক জিনিস। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এই আপনি সজীব যতটুকু বললো খুব সুন্দর বলছে, তারপরে আপনি আরেকটা প্রশ্ন করবেন যে আপনার আর কোনো কিছু জানার আছে কিনা। তাহলে আপনার যদি কিছু মিসও হয়ে যায়, তাহলে সে আবার এই প্রশ্নটা আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। এই ফিডব্যাকটা আমরা অনেক সময় নিতে চাই না। হ্যাঁ, দিছে এই ওষুধগুলো খাবেন, ঠিক আছে, যান যান যান, হয়েছে এই পরে রোগীকে ডাকো, ঠিক আছে, এগুলো যা যেভাবে দিছি সেভাবে খাবেন। হ্যাঁ, সব লেখা আছে, কিভাবে খাবো লেখা আছে, বাইরে যান বুঝাই দিবেন। হ্যাঁ, এরকম আমরা এরকম সময় বলি। তাহলে তাকে আর একটা প্রশ্ন করতে হবে, আপনার আর কোনো কিছু জানার আছে? তাহলে দেখবেন যে সে অনেক আপনাকে কিছু সম্পূরক প্রশ্ন করতে পারে। আপনি তাকে একটা ধন্যবাদ দিবেন, আচ্ছা, ধন্যবাদ, সবসময় আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করবেন। তাহলে এখানে আমরা অনেকগুলো স্টেপ পাইলাম।
আমরা কিছু কমন স্টেপ আপনাদেরকে বলবো, সেই কমন স্টেপ গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি অনেক কম জানলেও অনেক সুন্দর একটা কাউন্সিলিং করতে পারবেন। ঠিক আছে, সেই কমন স্টেপস গুলো কি কি চলেন আমরা একটু দেখি। প্রথমে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো, যেটা বললাম যে এটা কি ম্যালিগন্যান্ট নাকি নন ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট হলে কিন্তু কাউন্সিলিংটা একটু অন্য ধরনের হয়ে যায়, আর নন ম্যালিগন্যান্ট হলে কাউন্সিলিংটা অন্য ধরনের। দুইটা ক্ষেত্রে আবার আমাকে চিন্তা করতে হবে, ফিমেল পেশেন্ট হলে সে কি প্রেগনেন্ট, অথবা আরো ভালো করে বললে সে কি ম্যারিড কিনা এবং রিপ্রোডাক্টিভ এজে আছে কিনা, নাকি নন প্রেগনেন্ট। সাপোজ রিপ্রোডাক্টিভ এজে আছে পেশেন্ট ফিমেল, এখন সে হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের ড্রাগ পাচ্ছে মিথোট্রিক্সেন, হ্যাঁ, তাহলে সে কি কনসেপ্ট করতে পারবে? তখন কিন্তু তাকে কাউন্সিলিং করে দিতে হবে যে আপনি বাচ্চা নেওয়ার আগে কমপক্ষে এই মিথোট্রিক্সেনটা 6 মাস বন্ধ রাখতে হবে। এই জিনিসটা না বললে সে কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে। যেমন এখন করোনাতে আমরা খুব বেশি ফ্যাভিপিরাভির দেই। ফ্যাভিপিরাভিরে একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে, খুব মোস্ট কমন সাইড ইফেক্ট হচ্ছে টেরাটোজেনিসিটি, ভেরি টেরাটোজেনিসিটি। হ্যাঁ, তাহলে আমাকে কোনো মহিলা পেশেন্টকে ফ্যাভিপিরাভির দেওয়ার সময় বলে দিতে হবে যে আপনি যে ফ্যাভিপিরাভিরটা খাচ্ছেন এই সময় কিন্তু আপনি কনসেপ্ট করতে পারবেন না। ইভেন সে যদি কনসেপ্ট করে ফেলে তাহলে ফ্যাভিপিরাভির বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যখনই সে রিপ্রোডাক্টিভ এজে থাকবে তখনই আমাকে মাথায় নিয়ে আসতে হবে যে তার প্রেগন্যান্সি রিলেটেড কোনো কমপ্লিকেশন আমি যে সমস্ত ড্রাগে দিচ্ছি সমস্যা হইতে পারে কিনা, এবং সেটা আমাকে তাকে অবশ্যই জানাইতে হবে। এটা একটা জিনিস। ২ নাম্বার হচ্ছে আপনি যখনই রোগীকে বুঝাইতে যাবেন সবসময় চেষ্টা করবেন ছবি এঁকে বোঝানোর জন্য। ইলাস্ট্রেটিভ, আমরা যে বলি না ইলাস্ট্রেটিভ ক্লাস যেগুলো আমরা করি, ছবি দিয়ে দিয়ে, ছবি দিয়ে দিলে বুঝতে সুবিধা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখছি যে ছবি দিয়ে এঁকে বুঝাইলে যেটা হয়, আপনি হয়তো একটা সুন্দর ছবি আঁকতেছেন, রোগী বুঝুক অথবা না বুঝুক, আপনি যে ছবি আঁকলেন, সাপোজ হাইপারটেনশনের পেশেন্ট, আপনি খুব সুন্দর করে ছবি আঁকলেন, যে আপনি যদি হাইপারটেনশন কন্ট্রোল না করেন তাহলে আপনার যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলা আস্তে আস্তে চিকন হয়ে যাবে। হ্যাঁ, এর ভিতরে এটা জমে যাবে, রক্তনালী চিকন হয়ে যায়, সেখানে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, আপনি অনেক কিছু বুঝাতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে আপনি ছবি এঁকে এঁকে বুঝাচ্ছেন, সে বুঝুক আর না বুঝুক, আপনি যেটা বলতেছেন এই যে রক্তনালীর বিষয়গুলা, এটা সে বুঝুক আর না বুঝুক, সে একটা জিনিস বুঝবে। কি বুঝবে বলেন তো, দেখি কি বলতে পারেন, বলেন তো যে সত্যি। ডাক্তার অনেক জানে। ডক্টর নাজির বুদ্ধি আছে। আচ্ছা, আর সজীব কি বলতে চাচ্ছিলেন? মানে ডাক্তার অনেক জানে সেটা তো ঠিকই আছে, আরেকটা হচ্ছে যে আমি যে তাকে গুরুত্ব দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি, এটা সে বুঝতেছে। এটাও ঠিক আছে। আর খুবই ভালো বলছেন, মানে সে বুঝবে যে সে বুঝুক বা না বুঝুক, রোগীটা বুঝবে যে আমার ডক্টর আমার সমস্যাটা বুঝতে পারছে, সে একটা আস্থা পাবে। আপনি যাই আঁকাচ্ছেন সেটা সে বুঝুক বা না বুঝুক, সে একটা জিনিস ঠিক বুঝবে, যেন আমি যারা দেখা যাচ্ছে সে খুব আমার জিনিসটা ধরতে পারছে, আমার রোগটা ধরতে পারছে, হ্যাঁ, আমারটা বুঝতে পারছে, যে আমার কি সমস্যা হয়েছে সেটা সে বুঝতে পারছে, আমি না বুঝে আমার বোঝার দরকার নাই, কিন্তু আমার ডক্টর বুঝতে পারছে। এই যে একটা আস্থা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার রোগীরা অনেক সময় বলে ওনার কাছে গেছিলাম ও তো রোগ ধরতেই পারেন, আপনি রোগ ধরলেন। হ্যাঁ, তাহলে আপনি যে বুঝতে পারছেন এটা তাকে বোঝানো একটা বড় জিনিস। এটা বোঝানোর জন্য সহজ উপায় হচ্ছে আপনি ছবি এঁকে এঁকে বুঝাবেন, বা বিভিন্ন বিষয়ের ছবি, কমন যে টপিক গুলো ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, অ্যাজমা, এই বিষয়গুলোর ছবি, অবেসিটি, আপনি ছবি সুন্দর করে কিছু চার্ট আপনি রাখলেন, ড্রয়ারে রাখলেন, অথবা আপনি হচ্ছে কিছু ছবি টাঙ্গায়ও রাখতে পারেন। এঁকে এঁকে বুঝাবেন, এটা খুব দরকার। আচ্ছা, ঠিক আছে। অটোইমিউন ডিজিজ, লাইফস্টাইল মডিফিকেশন, আমি অনেকগুলো আছে, আমি আস্তে আস্তে যাবো সবগুলাতে। আমি আগে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক বড়, আমরা আজকে শেষ করব না, আমার দুটো ক্লাস আমরা শেষ করব। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে কি লেকচার শিটটা আছে? লেকচার শিটটা আছে আপনাদের কারো কাছে? কি এই যে আহ, আমাদের কাউন্সিলিং এর লেকচার শিটটা আছে কিনা? কেউ কি কালেক্ট করতে পারছিলেন? নাই মনে হয় না। না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার জন্য একটু, না ভাইয়া, লেকচার শিট নাই। আচ্ছা সমস্যা নাই, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। একটু একটা মিনিট, একটু আমি একটু আপনাদের কাছে সময় নিচ্ছি, একটু 1 মিনিট ওয়েট। আচ্ছা দেখেন,
হুম, আচ্ছা এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটু শীটটা আমি একটু দাঁড়ান দেখি, আমি একটু শীটটা দেখি। আমার কাছে শীট আছে, শীট থেকে একটু আপনাদের একটু একটু দেখাই। শীটের মধ্যে কিছু শীট আছে, একটু বের করতে হবে আমাকে। পেয়েছি, কাউন্সিলিং শীটটা আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এমসিজিপি কাউন্সিলিং এর শীট, ঠিক আছে। মোটামুটি বেশ ভালো, আলহামদুলিল্লাহ। পুরোটাই অলমোস্ট টাইপ করা। আমরা হচ্ছে শীটে আলহামদুলিল্লাহ কিছু ইমপ্রুভমেন্ট করছি। আমি দেখলাম যে গত আপনাদের সঙ্গে যে শীটটা ছিল, আসলে কিছু শীটে কিছু প্রেসক্রিপশন, হাতে লেখা প্রেসক্রিপশন, আমরা আসলে হাতে লেখাটা রাখতে চাইছিলাম, হাতে লিখলে সংশ্লিষ্ট স্যাররাই প্রেসক্রিপশন গুলো লিখে রাখছিলেন। তো কিছু কিছু স্যারের হাতের লেখা দেখলাম যে আসলে বোঝা কঠিন হয়ে যাচ্ছে, একটু হাতের লেখাটা একটু খারাপ হয়ে গেছে। তো দেখেন এখানে অনেকগুলো একদম ফার্স্ট পেজে অনেকগুলা স্টেপ আমরা দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আপনাদের জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমি একটু দেখাই প্রথমে। এটা না, এটা না, কোথায় কোনটা বের করে রাখলাম, এটা মনে হয়। আবার চলে গেছে। আচ্ছা প্রথমে যেটা আমরা কিছু কমন স্টেপস সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন না? সরি আপনাদের একটু দেরি হয়ে গেল। আচ্ছা দেখেন প্রথমে আমরা কিছু কমন স্টেপস মাথায় রাখবো। হ্যাঁ, একদম কমন কথা, আপনি যেই রোগী আসুক না কেন আর আপনি ডায়াগনোসিস যেটাই হোক না কেন, যেটাই ট্রিটমেন্ট দেন না কেন, আপনি এই কথাগুলো বলে দিবেন। এই কথাগুলো বলে দিলে আপনার কাউন্সেলিং একটা সুন্দর হয়ে যাবে। অন্তত আপনার কথা বলতে আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে আপনার সময়টাও সে বেশি পাইলো, আবার আপনি যে অনেক কিছু তাকে বুঝিয়ে বললেন, এটাতে সে খুব খুশি হবে, ঠিক আছে। এবং আমরা অনেক কম জানলেও এই প্রসিডিউর গুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের এটা খুব সুন্দর, আমরা এটা কাউন্সেলিং করতে পারি। তো চলুন দেখি প্রসিডিউর কি। প্রথমেই কমন স্টেপস এর ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমরা তাকে সালাম দিব বা গ্রিটিংস করব, যে হ্যাঁ এটা তো আপনি প্রথমেই করে ফেললেন। প্রথমে এটা আপনি ইনিশিয়ালি করে ফেলছেন। সো সেই ক্ষেত্রে দরকার নাই, আপনি শেষে হয়তো গিয়ে জাস্ট বুঝাবেন। হ্যাঁ, সালাম এবং পরিচয়টা গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য। কাউন্সেলিং জিনিসটা এত ইম্পর্টেন্ট, এটা যদি আপনি খুব ভালো শেখেন, আপনার পোস্ট গ্রাজুয়েশনে যারাই পোস্ট গ্রাজুয়েশন করতেছেন বা করবেন, এটা সব পরীক্ষায় থাকে, একটা অস্পে স্টেশন থাকবে। আপনি ফিএসএ দেন, আপনি এফসিপিএস দেন, এমসিপিএস দেন, যেটাই দেন না কেন কাউন্সেলিং থেকে একটা স্টেশন থাকবে। তো সেই ক্ষেত্রে রোগীকে প্রথমে সালাম দিতে হয়, পরিচয় দিতে হয়। আপনি যেহেতু রোগীটাকে অলরেডি গ্রিটিংস করছেন, তার হিস্ট্রি নিয়েছেন, তার ট্রিটমেন্ট দিয়েছেন, প্রেসক্রিপশনে লিখে ফেলছেন, এক্ষেত্রে আপনার তো সালাম পরিচয় দরকার নাই। আপনি সরাসরি এই 3 নম্বর পয়েন্ট থেকে শুরু করবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি সবকিছু শেষে সুন্দর করে প্রেসক্রিপশনটা লিখে বসলেন, বসে রোগীর দিকে তাকাইলেন, তাকায় আবার বললেন যে মা অথবা বাবা অথবা ভাইয়া আপু, আমি আপনাকে আপনার রোগ সম্পর্কে কিছু কথা বলতে চাই, ঠিক আছে। সে হয়তো অনেক কিছু বলতেছিল, আপনি যখন এটা বলবেন তখন দেখবেন তার অ্যাটেনশনটা আপনার সাথে দিকে চলে আসবে, যে আমি এখন আপনাকে আপনার রোগ সম্পর্কে বলতে চাই। আপনি কি জানেন আপনার আহ আপনি কি আপনার রোগ সম্পর্কে জানেন? তো সে দুইটা উত্তর দিবে। একটা হচ্ছে যে হ্যাঁ আমি জানি, অথবা সে হয়তো বলবে যে হ্যাঁ আমি জানি আমার হাঁপানি আছে, অথবা সে বলবে যে না আমি জানি না যে আমার কি হয়েছে। তাহলে আপনি দুইটা কথারই উত্তর দিতে পারবেন। যদি বলে যে হ্যাঁ আমি জানি যে আমার কি হয়েছে, হ্যাঁ আমার ডায়াবেটিস আছে, তখন আপনি বলবেন যে হ্যাঁ খুব ভালো আপনি জানেন, আমি আপনাকে আরো বিস্তারিত বুঝাই বলবো। আর যদি বলে যে না আমি জানি না, তাহলে আপনি বলবেন যে ঠিক আছে, আমি আপনাকে খুব সুন্দর করে বুঝাই বলবো, ইনশাআল্লাহ আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনি আমাকে মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা বলবেন। আচ্ছা এরপরে আপনার আরেকটা জিনিস বলতে হবে। অনেক সময় দেখা যায় যে চেম্বারে আমরা রোগী রেস্ট্রিকশন করি যে 1 জন বা 2 জন। হ্যাঁ? এমন হয়েছে যে 2 জনই হয়তো আসছেন, আ ফিমেল আসছেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো গুরুত্বপূর্ণ কাউন্সেলিং বা গুরুত্বপূর্ণ ডিজিজ এর ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক পরিবারই আছে যে আমি হয়তো মহিলাকে বুঝায় বললাম, আ দেখা যায় যে পরের দিন আবার সে তার স্বামীকে নিয়ে আসে অথবা তার ভাইকে নিয়ে আসে, যে আমাকে তো বলছেন উনি একটু শুনতে চায়। হ্যাঁ, উনাকে একটু বুঝায় বলেন। হয়তো আপনি সবকিছু বুঝায়-টুঝায় বলছেন, চেম্বারের বাইরে যেয়ে কিছুক্ষণ পর আবার উঁকি মারে। হ্যাঁ, অথবা অ্যাটেন্ডেন্স কে দিয়ে পাঠায় যে আমি তো সবকিছু করছি, কিন্তু আমার হাসব্যান্ড তো বাইরে ছিল, অথবা আমার ভাই তো বাইরে ছিল, বাবা বাইরে ছিল, তারা তো বলছে না।
তাদেরকে একটু বলেন। আপনি হয়তো মা আর মেয়েকে কাউন্সিলিং করছেন। তাহলে আপনার জন্য আরেকটা প্রশ্ন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সাথে কি আর কেউ আছে বা আপনি কি আপনার সাথে আর কাউকে রাখতে চান? ঠিক আছে? তাহলে ১ম এ বললেন যে ভাইয়া আমি এখন আপনাকে আপনার সমস্যাটা সম্পর্কে বলতে চাই। আপনি কি আপনার সাথে আর কাউকে রাখতে চান? যদি বলে হ্যাঁ, আমার বাইরে আমার বাবা আছে, আমি একটু উনাকেও রাখতে চাই। ওকে, মোস্ট ওয়েলকাম, তাকে আসতে বলেন। সে আসলো, তার সাথে একটু সালাম কালাম দিয়ে পরিচিত হলো। তারপরে বললেন যে আমি এখন আপনাদেরকে আপনার ছেলের অথবা যিনি বয়স্ক তাকে অ্যাড্রেস করে যে আপনার ছেলে অথবা আপনার মেয়ের অথবা আপনার ওয়াইফের অথবা আপনার হাজবেন্ডের, হ্যাঁ, এরকম হচ্ছে সমস্যা সম্পর্কে আপনাকে বলতে চাই। রোগীকে বললেন আপনি কি আপনার সমস্যাটা সম্পর্কে জানেন কিনা? সে বলল হ্যাঁ জানি অথবা জানি না। আমি একই উত্তর দিলেন যেটা কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা। যেমন এখানে ভাইয়া একটা উত্তর অলসটা কি অলস? না, ওর হচ্ছে টাইপিং এর জন্য সমস্যা আছে। কোশ্চেন হবে হয়তো। কোশ্চেন যে হ্যাঁ। বা কোশ্চেন না, এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমি ওই আপনারা শীটে পাবেন। শীটে হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি মনে রাখবেন, সহজভাবে মনে রাখবেন যে 4A, 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 ঠিক আছে? 4A কি? এতে প্রথমে আপনার এইম, এটা হচ্ছে অলস হবে না, এটা এইম তো ইংরেজিতে লেখা ছিল, এটা বাংলায় ওনারা এভাবে করতে পারেন, ভুল আসছে। তাহলে এইম, প্রথমে এতে হচ্ছে এইম, যে আমার উদ্দেশ্যটা কি, আমি তাকে বলবো যে আমি আপনাকে আপনার রোগ সম্পর্কে বলতে চাই। ১ নাম্বার হচ্ছে এইম, ২ নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্স, আপনি কি আপনার সাথে কাউকে রাখতে চান? ৩ নাম্বার বলে আস্ক করবেন যে আপনি কি জানেন যে আপনার কি রোগটা হয়েছে? সে বলবে হ্যাঁ হয়েছে, আমি জানি। ৪ নাম্বার হচ্ছে আনসার অফ দ্য পেশেন্ট, পেশেন্ট আনসার দিবে যে জি আমার স্ট্রোক হয়েছে। আপনি বলবেন যে হ্যাঁ খুব ভালো বলছেন, আমি আপনার বিস্তারিত বলবো। অথবা বলবে যে জি না আমার জি না আমি এটা জানি না। তখন আপনি বলবেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি এই ব্যাপারে আপনাকে বিস্তারিত বলবো। ঠিক আছে? তাহলে আমরা 4A মনে রাখবো। এইম, তারপর অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আস্ক, তারপর হচ্ছে আনসার অফ দ্য পেশেন্ট। এতটুকু হওয়ার পরে আপনি ইলাবোরেশন অফ দ্য ডিজিজ এ যাবেন। যে ইলাবোরেশন অফ দ্য ডিজিজ, দেখেন এরপরের পয়েন্টটা কিন্তু পুরো পয়েন্ট, ইলাবোরেশন অফ দ্য ডিজিজ, এটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি প্রথমে বলবেন যে আপনার যে রোগটা হয়েছে সেই রোগটার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা সেই রোগটার নাম হচ্ছে এপিলেপসি বা খিঁচুনি রোগ, অথবা আপনার যে রোগটা হয়েছে সেই রোগটার আপনি বললেন যে এই রোগটার নাম স্ট্রোক, অথবা আপনার যে সমস্যাটা হচ্ছে সেটার নাম হচ্ছে সিওপিডি। আপনি এইভাবে রোগটির নামটা আগে বলেন। তারপরেই যেটা বলতে হবে সেটা হচ্ছে সংক্ষেপে জিনিসটা কি, ডেফিনেশনের মতো করে কিন্তু বাংলায় বলতে হবে। হ্যাঁ? এবং এই জিনিসটা কি এটার সাথে আপনাকে কয়েকটা জিনিস খুব সুন্দর করে বলে দিতে হবে যে এটা কি ছোঁয়াচে কিনা, এটা যেটা হচ্ছে আমাদের সজীব কিছু বলতেছিল, এটা জীবন নাশকারী কিনা, এটা কিভাবে হয়, এটা জন্মগত কিনা বা বংশগত কিনা, এটা ক্লিনিক্যাল ফিচার কি, জটিলতা কি কি হতে পারে, এই জিনিসগুলো আমরা বলে দেবো। যেমন আপনি হয়তো বললেন যে হ্যাঁ আমরা তো বললাম আপনার যে রোগটা হয়েছে সেটা হচ্ছে হেপাটাইটিস। সে বলবে আচ্ছা হেপাটাইটিস এটা কি ছোঁয়াচে, আমার কাছ থেকে কি আমার ভাইয়ের যাবে? তো আপনি বলবেন যে না, আপনি এটা শুরু থেকেই বলে আসতে থাকবেন যে আমি ওই জায়গায় থাকলে কি কি জানতে চাইতাম। যে দেখেন আপনার যে সমস্যাটা হয়েছে সেটার নাম হচ্ছে মাইগ্রেন। এটা এই মাইগ্রেনটা কোনো মরণঘাতী কোনো রোগ নয়। হ্যাঁ, এটা ছোঁয়াচে বা জীবন নাশকারীও না। আহ এখন সে বলবে যে তাহলে আমার মাইগ্রেনটা কিভাবে হইলো? হুম, এটা কি আমার জন্মগত হয়েছে বা এটা কি বংশগত? তো বলতে পারবেন যে হ্যাঁ এটা আপনার বংশগত হইতে পারে। অনেক সময় বংশগত যোগসূত্র পাওয়া যায়। সঠিক কজ বা সঠিক কারণ আসলে এটার এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায় নাই। তাহলে এখানে কি হয় যে এখানে মস্তিষ্কের রক্তনালীর সংকোচন এবং প্রসারণ হয়, এবং সেই সংকোচন প্রসারণ থেকে আমাদের মাথায় প্রচন্ড ব্যথা হয়। ঠিক আছে? এবং সেই ব্যথার সাথে বমি বমি ভাব থাকতে পারে। রোদের দিকে আমরা তাকাইতে পারি না। রোদের দিকে তাকাইলে কষ্ট হয়। চোখে আপনি অস্বাভাবিক কিছু দেখতে পারেন। হ্যাঁ, জিগজ্যাগ লাইন দেখা যায়। ঠিক আছে? ফটোফোবিয়া হয়, ফনোফোবিয়া হয়, ভমিটিং টেন্ডেন্সি হয়। ঠিক আছে? এবং এই রোগটি ভালো হয়ে গিয়ে কিন্তু আবার হতে পারে। এই কথাটা আপনি বলে দেবেন। দেখবেন যে অনেক মাইগ্রেনের পেশেন্ট ৩ মাস ওষুধ খায় ভালো হয়ে যায়, দেখবেন আবার ৩ মাস পরে আপনার কাছে আসছে। এটা বলে দিতে হবে এই রোগটা কিন্তু ওষুধ খাওয়ার পর ভালো হয়ে অনেক সময় আবার হতে পারে। তারপরে তাহলে আপনি কি কি বললেন, ডিজিজের নামটা বললেন, সংক্ষেপে জিনিসটা কি সেটা বললেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। এগুলা কিন্তু কাজে লাগবে। প্যাথোজেনেসটা বলতে হবে যে কিভাবে হয়, উপসর্গটা কি বললেন সেটা হয়, এবং জটিলতা কি কি হতে পারে, কমপ্লিকেশন কি কি হতে পারে সেটাও আমরা একটু কম করে হলেও বলে দেব। যেমন ওই টিবির ক্ষেত্রে এটা আসতেছে একটু পরে, জটিলতাটা কি কি হতে পারে সেটা কিছু কিছু ক্ষেত্রে, যেমন হাইপারটেনশন যদি থাকে,
তাহলে সেখানে একটু বলে দিতে হবে যে হাইপারটেনশনটা যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে সেখান থেকে কিন্তু মস্তিষ্কে স্ট্রোক হতে পারে, হার্টে অ্যাটাক হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, চোখ নষ্ট হতে পারে। সুতরাং এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এই কথাটা বললে সে একটু অ্যালার্ট হবে। ইলাবোরেশন অফ দ্য ডিজিজের পরে আপনি চলে যাবেন ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট না, এরপরে চলে যাবেন ইনভেস্টিগেশন। যে আপনি হয়তো চিন্তা করতেছেন এটা অ্যাজমা, হ্যাঁ, তাহলে আপনাকে বলতে হবে যে এই রোগটা নিশ্চিত করতে বা এই রোগটার সঠিক অবস্থা জানতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। অথবা সে হেপাটাইটিস আছে, হেপাটাইটিস বি ধরছেন, কিন্তু এটা কোন স্টেজে আছে? হেপাটাইটিস সি হয়তো ধরছেন, কিন্তু কোন স্টেজ? হেপাটাইটিস সি এর 6টা টাইপ আছে, হেপাটাইটিস সি 1 2 3 4, কোন টাইপের? এটা আমাকে ডিফারেনশিয়েট করতে হবে, সেই হিসেবে ট্রিটমেন্ট। বলবো যে এই রোগটা নিশ্চিত করতে বা এটা সঠিক অবস্থা জানতে আমাকে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা আমাকে সবকিছু বলে দিতে হবে। যেমন পরীক্ষা নিরীক্ষা কি কি করবেন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি বললেন। এটা অনেক বড় ফন্টে হয়েছে, ফন্টটা এত বড় হবে না। এটা আলাদা একটা পয়েন্ট, ইনভেস্টিগেশন গুলো আপনি করবেন। ঠিক আছে? যে আমরা কিছু রক্ত পরীক্ষা করব অথবা কখনো কখনো আমরা তো এক্স-রে করি, এমআরআই করি, হ্যাঁ? সেগুলো বলতে হবে যে আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা করার পরে আপনাকে ট্রিটমেন্ট সম্পর্কে বলতে হবে। যে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর আমরা আপনাকে কিছু চিকিৎসা দিব। চিকিৎসার ক্ষেত্রে সবসময় আপনি 3টা চিকিৎসা সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মনে রাখতে হবে, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশন প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন থাকে। এবং এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আবার 6-7টা কথা গদবাঁধা বলতে হবে। যে আপনি ধূমপান করবেন না, মদ্যপান করবেন না, অতিরিক্ত চর্বি, শর্করা খাবেন না, ব্যায়াম করবেন, ওজন নিয়ন্ত্রণে রাখবেন। সব জায়গায় 2-1টা ছাড়া এই 6টা ডায়লগ আপনি সব জায়গায় বলে দিতে পারবেন। লিখেও দিতে পারবেন। প্রেসক্রিপশন আগে থেকে যদি টাইপ করা থাকে নয়তো বলে দিতে পারবেন। এগুলো কিন্তু রোগীরা শুনতে চায় যে আপনি পয়েন্টগুলা সব বলতে পারতেছেন কিনা। লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে সবসময় ট্রিটমেন্টের ক্ষেত্রে যেকোনো ট্রিটমেন্ট, এবার আপনি যেকোনো পরীক্ষায় যদি ট্রিটমেন্ট আপনার আসে যে আপনি ম্যানেজমেন্ট লেখেন বা ট্রিটমেন্ট লেখেন, আপনি কিন্তু এভাবে লিখবেন যে এই জিনিসটা এটার একটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, একটা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, আর সাথে কিছু সার্জারি আছে। তাহলে দেখবেন স্যার কিন্তু ইমপ্রেসড হয়ে যায়। আচ্ছা, নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে কি? লাইফস্টাইল মডিফিকেশন। আর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনাকে আমরা কিছু ওষুধ দিব। এটাতেও যদি কাজ না হয়, কিছু কিছু ক্ষেত্রে যদি সার্জারি থাকে, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে এছাড়াও এটাতেও কাজ না হলে অপারেশন আছে, সেই অপারেশনটাও আপনি করতে পারবেন। সেটা আমি পরে আপনাকে বলবো। সাথে তার কোমরবিডিটি থাকলে সেটাও ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ? যে ডায়াবেটিস, হাইপারটেনশন থাকলে সেগুলোর কোমরবিডিটি থাকলে সেটা ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা বলতে হবে যে চিকিৎসা নেওয়ার পরে কি কমপ্লিকেশন হতে পারে। তাহলে আমি যখন ক্লিনিক্যাল ফিচার টিচার বললাম তখন কিন্তু আমি তাকে বলছি যে সেই রোগটা থেকে কি কি জটিলতা হতে পারে, ডিজিজের কমপ্লিকেশন। আর এখন আপনাকে বলতে হবে আপনি যে ট্রিটমেন্ট দিলেন সেটা কি কমপ্লিকেশন। আপনি একটা পেশেন্টকে স্টেরয়েড দিচ্ছেন, তার কি কি কমপ্লিকেশন হতে পারে। সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে আপনি যে যে এই স্টেরয়েডটা খাচ্ছেন এটা দীর্ঘদিন খাইলে এই সমস্যা হতে পারে। পিপিআই খাচ্ছি, 1 বছরের বেশি পিপিআই খেলে আয়রন অ্যাবজর্পশনটা কমে যায়, অনেক কিছু সমস্যা হতে পারে। সেই বিষয়গুলো আমরা তাকে বলে দিব। তাহলে যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেটা কমপ্লিকেশনটাও আমরা একটু তাকে বলে দিব যে এটা এটা হইতে পারে। হ্যাঁ, যেমন আপনি হয়তো দিলেন সালবিটামল দিলেন, অ্যাজমার পেশেন্টকে নেবুলাইজেশন করতে বলেন, অথবা অ্যাজমাসোল ইনহেলার দিলেন, কিন্তু এটাতে তো তার ট্যাকিকার্ডিয়া হয়। অনেক পেশেন্ট শুধু বুক ধরফর করে, এই জন্য আবার ফেরত আসে। আমি তাকে যদি একটু বলে দেওয়া হয় যে না, এই যে আমি আপনাকে দিচ্ছি এটা ফলে আপনি বুক ধরফর করতে পারে, আপনার চিন্তা করার কিছু নাই, তাহলে সে অ্যাসিওর হয় এটা। আচ্ছা, এরপরে আরো একটা পয়েন্ট যেটা বলতে হবে, এখানে একটু ওলটপালট হয়ে গেছে, সেটাই সুন্দর করে আছে। আচ্ছা, এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে ট্রিটমেন্ট না নিলে কি হবে সেই পয়েন্টটা আমরা বলবো। যেমন এই যে আপনি টিবি হয়েছেন, আপনাকে এই ওষুধটা 6 মাস খাইতে হবে। আপনি যদি 2 মাস ওষুধ খাওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে 2 মাস খাইলেই, 1 মাস 2 মাস খাইলেই তাদের কিন্তু এই সাইন সিম্পটম গুলো আর থাকে না। তারা খুব ভালো হয়, ভালো বোধ করে, ওয়েট গেইন করে, অনেক সময় বাদ দিয়ে দেয়। তাদেরকে বলতে হবে আপনি যদি এটা পুরো কোর্স শেষ না করেন, 6 মাস যদি না খান, 1 মাস 2 মাস খেয়ে যদি বাদ দিয়ে দেন, তাহলে যেটা হবে এই রোগ জীবাণুগুলা এই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলবে। যার ফলে এর পরের বার আপনার যদি এই সমস্যা হয়, আপনার আর 6 মাসের ওষুধে কাজ হবে না। আপনাকে 9 মাস ওষুধ খেতে হবে। কখনো কখনো 1.5 বছর 2 বছর পর্যন্ত ওষুধ খেতে হয়। এই জিনিসটা তাকে বলে দিতে হবে যে ট্রিটমেন্ট না নিলে তার কি কি সমস্যা হয়। আর প্রেগন্যান্সি যদি ওই যে প্রথমেই বলে ফেললাম, রিলেশন অফ প্রেগন্যান্সি, যার রিপ্রোডাক্টিভ এজ, তাকে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর লাস্টে আপনি যেটা বলবেন যে প্রগনোসিসটা বলবেন যে ন্যাচারাল কোর্স কি,
এটা রিল্যাক্স এন্ড রিমিশন হতে পারে কিনা, মাইগ্রেনের ক্ষেত্রে যেরকম একটা খুব ইম্পর্টেন্ট রিল্যাক্স হতে পারে। লাইফ এক্সপেক্টেন্সি কতদিন, যদি হচ্ছে ম্যালিগনেন্সি পেশেন্ট হয় কতদিন পর্যন্ত তারা বাঁচতে পারে, হ্যাঁ এই বিষয়গুলো বলবেন। এবং তাকে এটা বলতে হবে যে আপনাকে যে ওষুধগুলো দিছি সেই ওষুধগুলো অ্যাডজাস্ট করার জন্য আপনাকে একটু ফলো আপে আসতে হতে পারে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিলে সেগুলো ফলো আপ লাগবে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিলে সেগুলো ফলো আপ লাগবে। বলবো যে ওষুধের মাত্রা ঠিক করার জন্য এবং ওষুধটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আপনাকে একটু ফলো আপে আসতে হবে বা আবার দেখাইতে হবে। সেটার জন্য আপনি বলে দিবেন যে আপনি 2 সপ্তাহ বা 1 মাস পরে আসেন। লাস্টে বলবেন আপনার কি আর কোনো কিছু জানার আছে, আর একটু আই টু আই কন্টাক্ট মেনটেন করবেন। লাস্টে বলবেন একদম শেষে যে ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আপনার যদি এই স্টেপগুলো আপনি যদি সব ক্ষেত্রে ফলো করেন তাহলে আপনার পয়েন্ট মিস হবে না। তাছাড়া দেখবেন যে কিছু না কিছু পয়েন্ট অবশ্যই মিস হয়ে যাবে। তাহলে কেউ একজন আমাকে বলতে পারবেন যে পয়েন্টগুলো কি কি বলছি আমরা? বলেন তো কেউ একজন, কার মনে আছে পয়েন্টগুলো আমরা কি কি বলবো? ভুল হোক সমস্যা নাই, ওই যে বললাম আজকে থেকে আমরা কমিউনিকেশন শিখবো। আপনি তো প্রথমবার বলতে যে সব পয়েন্ট বলতে পারবেন, এটা আমিও আশা করি না, তাই না? তো বলেন তো কি কি পয়েন্ট বলবো? কি সাহস হচ্ছে না? সাহস করে বলে ফেলেন, নাকি আমি ধরবো কাউকে? এরকম কাউকে ধরি? আচ্ছা বলেন, কাকে ধরি? ডক্টর নাজিয়া বলেন তো, ডক্টর নাজিয়া বলতে পারবেন যে আমরা কাউন্সিলিং এ কমন স্টেপস এ কি কি পয়েন্ট বলবো? আচ্ছা ঠিক আছে, উনি হয়তো নাই আমাদের সাথে বা কোনো সমস্যা হতে পারে। ডক্টর ফেরদৌস কামাল, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর ফেরদৌস কামাল, আচ্ছা আমি কি আরেকবার দেখাবো তাহলে সুবিধা হবে মনে হয় নাকি? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? নেটের একটু ঝামেলা হতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি কি বলতে পারবেন যে আমরা কি কি স্টেপের কথা বললাম? জি ভাইয়া, ওকে, পেশেন্টকে ফার্স্টে জিজ্ঞাসা করবো, ফার্স্টে তো গ্রিটিং সালাম এই দেওয়া, তারপরে যে আপনার কি রোগ হয়েছে, ডিজিজ হয়েছে সেটা আপনি জানেন কিনা, না মানে জানলে ফোরে, যে তাই না? আমি ফোরে মনে হ্যাঁ রাখলে সহজ হয়। করে যে এইম, এতে প্রথমে এইম যে আমি আপনার সাথে আপনার রোগ সম্পর্কে কথা বলতে চাই। জি সেকেন্ড এতে অ্যাটেন্ডেন্স যে আপনি কি আপনার সাথে আর অ্যাটেন্ডেন্স, কাউকে রাখতে চান আর কিনা। কাউকে রাখছেন না, তারপর একসাথে কাউন্সিলিং, যে একসাথে তারপর হচ্ছে বোঝানো থার্ড, যে তার কি রোগ হলো। 3 নাম্বার এতে কি ছিল? আস্ক, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আস্ক কি যে আপনার রোগ সম্পর্কে কিছু জানেন। জানতে চান কিনা। হ্যাঁ জি, 4 নাম্বার আপনি আর এতে কি অ্যানসার জানতে অফ দ্য চান। পেশেন্ট, পেশেন্ট একটা অ্যানসার দিবে, আমরা সেটার অ্যানসার দিব, তাই না? জি জি জি। আচ্ছা, এই যে 4টা ইয়ে চলে গেল, তারপরে তারপর ইনভেস্টিগেশন বলা, ইনভেস্টিগেশন যে আপনার রোগটা ঠিকভাবে নির্ধারণ করার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা ইনভেস্টিগেশনের আগে জরুরি। কি একটু কিছু আছে? ইনভেস্টিগেশনের আগে আরেকটা পয়েন্ট আছে না, ইলাবোরেশন অফ দ্য ডিজিজ। আমরা একটু জি জি ভাইয়া, ইলাবোরেশন ভুলে করব, গেছিলাম। তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট। জি জি। ইলাবোরেশনে কি কি বলবো বলেন তো? ইলাবোরেশনে শুনে মানে প্রথমেই প্রথমে প্রথমেই রোগটা আমরা বলবো যে সম্পর্কিত বলা, ডিজিজের যে প্যাথোজেনিক, যে রাইট এটা বংশগত কিনা, ছোঁয়াচে কিনা, এটা আপনার জন্য মারাত্মক না, বা রাইট হ্যাঁ এটা আপনার জন্য মরণঘাতী, এরকম রাইট। একটা জানো। প্রথমেই আমরা ডিজিজের নামটা বলে দেবো, তাই না? যে আপনার যে রোগটা হয়েছে সেটার নাম হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে, এটা কোনো জি ছোঁয়াচে জীবননাশকারী রোগ না। জি এটা বংশগত কারণেও হতে পারে, অথবা আহ, এটা আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার বিভিন্ন কারণেও আমরা পরবর্তীতে ইমব্যালেন্সের কারণে হতে পারে। হতে পারে। আহ, সাধারণত আমাদের শরীরে শর্করা, চর্বি এবং ফ্যাট, এই শর্করা, প্রোটিন এবং চর্বি এগুলাকে যথাযথভাবে বিপাক করার জন্য ইনসুলিন নামে একটা হরমোন থাকে। সেই হরমোনের মাত্রা কমে গেলে অথবা সেটা কাজ না করলে এই রোগটা হয়ে থাকে। এই রোগে বেশি বেশি, সাথে ক্লিনিক্যাল ফিচার গুলো বলবো যে এই রোগে বেশি বেশি পানির পিপাসা রাখতে পারে, ওজন কমে যায়, বেশি বেশি প্রস্রাব হয়, রাতে রাতে প্রস্রাব হতে পারে, এই সমস্যাগুলো দেখা যেতে পারে। এবং এই রোগটা
নিয়ন্ত্রণে রাখলে খুবই ভালো, স্বাভাবিক মানুষের মধ্যে জীবনযাপন করতে পারবেন। রোগ নিয়ন্ত্রণে না রাখলে সেখান থেকে কিডনি নষ্ট হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, মানে মাইক্রো এবং ম্যাক্রো হার্টের সমস্যা হতে পারে। কমপ্লিকেশন গুলো আপনি একটু বলে দিবেন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি, তার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তো বললেন যে আপনার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, ফেলিয়ার হয়, অনেকগুলো কমপ্লিকেশন আছে, সবগুলো আমি বলছি না, এগুলো আপনি বলে দিতে পারেন। তাহলে 4 এর পরে আমি যেটা বলবো প্রথমে হচ্ছে, দেখেন যে আমি 4A বললাম, তারপরে আমি চলে যাব ইলাবোরেশন অফ দ্য ডিজিজ। তারপরে কি বলবো? তারপর আপনি যেটা বলতেছিলেন ইনভেস্টিগেশন, তাই না? হ্যালো, আচ্ছা, জি জি ভাইয়া, ইনভেস্টিগেশন, দেন হচ্ছে ট্রিটমেন্ট, ওষুধ সম্পর্কে জানানো। ট্রিটমেন্টের মধ্যে কি কি পয়েন্ট বলবেন? প্রথমে ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল দুইটা ভাগে ভাগ করা হয়। নন ফার্মাকোলজিক্যালে যে লাইফস্টাইল মডিফিকেশনের যে অ্যাডভাইস গুলা দেওয়া হয় সেগুলা বলবো যে আপনার নিয়মিত ব্যায়াম করবেন, ফ্যাট এবং শর্করা কার্বোহাইড্রেট খাবারটা কম খাবেন, প্রোটিন খাবারটা বেশি খাবেন, ধূমপান করবেন না, অ্যালকোহল থেকে মানে অ্যালকোহল অ্যাভয়েড করবেন, রেগুলার এক্সারসাইজ করবেন। কিডনি পেশেন্ট বা প্রেশার পেশেন্ট হলে যে খাবারে অতিরিক্ত লবণ খাবেন না, এই ধরনের অ্যাডভাইস গুলা দিব। তারপরে হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইস, এখানে ওষুধ যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হবে সেগুলা অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে বলবো, যে কোনটার কি অসুবিধা, আপনি না খেলে কি অসুবিধা হবে, বা ঠিকভাবে খাওয়ার ব্যাপারে এনকারেজ করব যে ঠিকভাবে খেলে কোর্সের ডিউরেশনটা কমপ্লিট করলে আপনি তাড়াতাড়ি ভালো হবেন। ওকে, তাহলে ট্রিটমেন্ট পোরশনটা বললেন। ওকে, প্রয়োজনে কোনো ক্ষেত্রে ওষুধের দামটা বা ওষুধটা কোথায় পাওয়া যায় সেটাও আমাদেরকে একটু বলতে হবে। আচ্ছা, ট্রিটমেন্টের পরে আমরা কি বলবো মনে আছে? তারপরে যে ফলো আপে চিকিৎসাটা না নিলে কি হবে সেটা বলে দিবেন। 2 সপ্তাহ বা 1 মাস পরে ফলো আপ, ফলো আপের কথা বলুন। হ্যাঁ, ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, ফলো আপটা বললেন। আর চিকিৎসা দেওয়ার সময় আমরা প্রগনোসিসটাও যদি আমরা একটু বলে দিতে পারি, হ্যাঁ, তাহলে সেটা খুব ভালো। এদের ন্যাচারাল কোর্সটা কি, এটা রিল্যাপস আর রিমিশন কিরকম ভাবে হয়, হ্যাঁ, একটু যদি আপনি বলে দিতে পারেন তাহলে খুব ভালো। হ্যাঁ, ডেঙ্গু হয়েছে, আপনি বলে দিলেন যে 5ম দিনে আপনার জ্বর কমে যাবে, ও কিন্তু অবাক হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাবে ঠিকই 4র্থ 5ম দিনে জ্বর কমে যায়, তখন সে বলবে ওরে বাবা এই কি বড় ডাক্তার, হ্যাঁ, যে তো আগেই বলে দিছিল আমার 4র্থ 5ম দিনে জ্বর কমে যাবে। এটা তো হচ্ছে নরমাল, আপনি তো প্যাথোফিজিওলজি জানেন, ঠিক আছে? আপনি যদি বলে দেন যে আপনি ডেঙ্গু হয়েছে, দুশ্চিন্তার কারণ নাই, আপনি দেখবেন 4র্থ 5ম দিনে জ্বরটা কিন্তু কমে যাবে। এটা যখন মিলে যাবে তখন সে তো ভাববে ওরে বাপ রে বাপ, এ পাইছি, হ্যাঁ, এ আমার পীর, ঠিক আছে? এরকম আপনি একটু যদি প্রগনোসিস বলতে পারেন তাহলে সেটা আরো ভালো হয়, রিল্যাপস রিমিশন। ওকে, এরপরে আমরা ফলো আপে আসতে বলবো এবং ফিডব্যাক জানতে যাবো। ফিডব্যাকের জন্য আমরা কি প্রশ্ন করবো তাকে, কি বলবো তাকে? ফিডব্যাক যে আপনার কোনো অসুবিধা হয়েছিল কিনা বা ওষুধের কোনো সাইড ইফেক্ট না, হিসেবে কিছু বুঝতে আপনি তো পারছেন। তখনই ফিডব্যাকে আমরা বলবো হচ্ছে আপনার কি আর কোনো কিছু জানার আছে, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন, আপনার কি আর কোনো কিছু জানার আছে কিনা। তাহলে আমার কোনো পয়েন্ট মিস হয়ে গেলেও হয়তো সে বুঝে নাই, সে তার সেই প্রশ্নটা করতে পারবে, ঠিক আছে? এটা, হ্যাঁ, যে আপনার আর কোনো কিছু জানার আছে কিনা বা আপনি কি একটু বুঝতে পেরেছেন কিনা। আপনার হাতে যদি সময় থাকে, আপনি হয়তো নতুন চেম্বার শুরু করছেন, সময় আছে, সমস্যা তো নাই, আপনি রোগীটাকে সময় নিয়ে দেখেন, আপনি বলেন তো, আপনি তাকে বলবেন আচ্ছা আমি যা বললাম সব বলেন তো, হ্যাঁ, কি কি করবেন। সে আরেকবার বললো, সমস্যা তো নাই। দেখা গেলো আপনার 5টা বা 6টা রোগী, দেখলেন আপনি একটাকে 20-30 মিনিট ধরে, আপনি তো ওই সময়টা চেম্বারেই থাকবেন। আপনি যে এত বেশি সময় ধরে আদর যত্ন করে রোগী দেখতেছেন, এটা তো রোগীর কাছ থেকে অন্য রোগীরা জানবে, এটা তো ছড়ায় যাবে, সেটা আর কি। আচ্ছা, আর হচ্ছে আই টু আই কন্টাক্ট মেইনটেইন করতে হবে। লাস্টে আমরা বলবো যে ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি এবং মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে, আমরা আশা করি। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এখন এই কাউন্সেলিং করতে যে আমি একটু কিছু জিনিস দেখাই, আমরা আরো কিছু জিনিস একটু কমনলি আমরা মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, ছবি এঁকে দেওয়ার হ্যাঁ, আচ্ছা, ছবি এঁকে তো আমি তাকে বুঝাইলাম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু কমন কথা থাকবে, আপনি এটা সব ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন। যেমন যে কোনো অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে আপনি মুখস্থ কিছু কথা বলতে পারবেন, যেটা হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা
সাধারণত বাইরের রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে, কিন্তু সেটা না করে সেই রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আপনার নিজের শরীরের বিরুদ্ধে কাজ করতেছে, যার ফলে এই রোগটা হয়েছে। তাহলে অটোইমিউন ডিজিজ কি কি আছে? যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজ, এসএলএ একটা অটোইমিউন ডিজিজ, আইটিপি একটা অটোইমিউন ডিজিজ। তাহলে অটোইমিউন ডিজিজ যা যা আছে সব ক্ষেত্রে আপনি এই কমন ডায়লগটা দিয়ে দিবেন। অটোইমিউন ডিজিজ মানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত বাইরের জীবাণুর বিরুদ্ধে কাজ করে, কিন্তু এটা এখন আপনার নিজের শরীরের বিরুদ্ধে কাজ করতেছে, যার ফলে আপনার এই সমস্যাটা হচ্ছে। লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আমরা কমন কিছু কথা বলে দেব, যে আপনি ধূমপান করবেন না, মদ্যপান করবেন না, ওজন নিয়ন্ত্রণে রাখবেন বা ওজন কমানো দরকার হলে অবেস পেশেন্ট হলে ওজন কমাইতে হবে, চর্বি খাবেন না, অতিরিক্ত চিনি খাবেন না বা শর্করা জাতীয় খাবার খাবেন না, ব্যায়াম করবেন। তাহলে এগুলো একদম মুখস্থ যদি আপনি বলে দেন, তাহলে দেখবেন যে কোনো রোগী বলতে পারবেন না যে আপনি